সাদাত অরিত্রিকার কথা শুনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাবা আর চাচা গিয়েছে, খবর পেলে জানাবে। অরিত্রিকা ডুকরে কেঁদে উঠল হঠাৎই। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোরা বল, ওনার কিছু হবে না? উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। উনি সুস্থ আছেন, তাই না? বল, এখনও কেন আসছেন না উনি? সাদাত অরিত্রিকার এমন কাণ্ডে বিস্মিত হলো। তার ভাইয়ের জন্য অরিত্রিকা কাঁদছে, ভাবতেই অবাক লাগছে। দুজনে তো সব সময় সাপে নুলে সম্পর্ক। এসব ভাবনা বাদ দিয়ে বিস্ময়সূচক চাহনিতে তাকিয়ে অরিত্রিকাকে শান্ত করতে বলল, ভাইয়ের কিছু হবে না, দেখিস দ্রুত বাড়িতে চলে আসবে। ইষ্টা কন্দনরত অরিত্রাকে দুহাতে আগলে নিল। অরিত্রিকা ফুপিয়ে কেঁদে বলল, আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে দেখব। ইষ্টা সাদাতের দিকে তাকালো করুণ চোখে। সাদাত ইষ্টাকে ইশারা করলো কিছু বলার জন্য। ইষ্টা অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে বলল, আচ্ছা যাব, এবার একটু চুপ কর বনু। এমনভাবে কাঁদলে শরীর খারাপ করবে। আমি আর পারছি না রে। উনি এমন কেন বলতো? ঢাকায় গিয়েছেন, আমার জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি। গিয়ে 15 দিন ছিল, তবুও একবারও কল করেননি। কল করে বলেননি অ্যাডমিশন কেমন দিয়েছি। অথচ ওনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তা কি জানেন? উনি আমার ফিলিংস কেন বুঝেন না? ভালোবাসি বলে কি অবহেলা করছেন? অবহেলা করছেন ঠিক আছে, তাই বলে নিজের খেয়াল তো রাখতে পারতেন। আজ আমি খুশি ছিলাম উনি এতদিন পর আসছেন, অথচ আমার খুশি যেন ওনার জীবনে অভিশাপ হয়ে গেল। এক নিমিষেই যেন শেষ হয়ে গেল সব। আমি ওনাকে এক পলক চোখে দেখা দেখতে চাই, আমায় নিয়ে চল। সাদাত অরিত্রিকার মুখ হতে নির্গত উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো শুনে হা হয়ে গিয়েছে। এগুলো কি বললো অরিত্রিকা? তার ভাইকে ভালোবাসি? অসম্ভব। এটা কিভাবে হতে পারে? তার মাথায় কিছু আসছে না। চারিদিকে শক্ট করা খবর। সাদাতের মনে পড়ে গেল চিঠির কথা। তাহলে কি তার ভাইকে নিয়েই অরিত্রিকা চিঠিটা লিখেছিল? সাদাত মাথায় হাত দিয়ে বসে রইল। নিজের কানে শুনেও তার বিশ্বাস হচ্ছে না। সাদাত অবিশ্বাস্য চোখে অরিত্রিকার দিকে তাকিয়ে ইষ্টার দিকে তাকালো। ইষ্টা সাদাতের দিকেই তাকিয়েছিল। সে সাদাতের থমথমে মুখায়াব দেখে বুঝলো অনেকটাই শক পেয়েছে। ইষ্টা সাদাতকে বলল, এখনই বাড়ির কাউকে কিছু বলিস না। বাড়ির কারোর মনের অবস্থা ভালো না। আবার যদি এই কথা জানতে পারে তবে পরিবেশ আরও বিগড়ে যেতে পারে। সাদাত থমথমে মুখে বলল, এসব কবে থেকে চলছে? বুঝলাম অরিত্রিকা ভাইকে পছন্দ। ভাইও কি অরিত্রিকাকে পছন্দ করে? আমার তো ভাইয়ের কোনো আচরণে এমন কিছু মনে হয়নি। আমারও মনে হয়নি। তবে অরিত্রিকা আর সারহান ভাইয়ের মাঝে তেমন কিছু নেই। অরিত্রিকা ভাইকে ভালোবাসে, কিন্তু সারহান ভাইয়ের মনে কি আছে সঠিক জানি না। সাদাতের কল আসার কথা বন্ধ করে পকেট হতে ফোন বের করে রিসিভ করলো। রিসিভ করার কিছুক্ষণ পরেই কল কেটে দিল অপর পাশে থাকা ব্যক্তিটি। সাদাত ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ইষ্টাকে বলল, রাজশাহী মেডিকেলে যেতে হবে, ভাই ওখানেই অ্যাডমিট আছে। তুই আর অরিত্রিকা যদি যেতে চাস রেডি হয়ে নিচে চলে আয়, আমি মাকে খবর দিচ্ছি। ঠিক আছে। রাজশাহী মেডিকেলে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব আর আজমল সাহেব। তাদের চোখে মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। দুজনেই পায়চারি করছেন সমান তালে। আরশাদ সাহেব বারবার অপারেশন থিয়েটারের দিকে তাকাচ্ছেন। বক্ষে ছেলেকে হারানোর ভয় যেন জেঁকে ধরেছে। বাবা হয়ে ছেলের এমন পরিস্থিতি নিজ চোখে দেখা মৃত্যুসম। শারহানের অপারেশন চলছে, গুরুতর আঘাত লেগেছে বুকে। কাচের টুকরো বুকের একপাশে গেঁথে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণে শারহানের অবস্থা বেগতিক। কী হবে এখনও ডাক্তার বলতে পারেননি। আবিরের অবস্থাও আশঙ্কাজনক। লাইফ রিস্ক এখনও আছে। আবিরকে কেবিনে শিফট করা হয়েছে। আরশাদ সাহেবকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে দেখে আজমল সাহেব বললেন, ভাই সাহেব টেনশন না করে বসুন, একটু শান্ত হন। এমন করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আরশাদ সাহেব নিভু নিভু কণ্ঠে বললেন, আমার ছেলেটা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কিভাবে বাবা হয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো? কিছু হবে না শারহানের, দেখবেন সুস্থ হয়ে যাবে। এখানে চিকিৎসা ভালো না হলে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করব। আশা সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসে বললেন, আমার ছেলের যেন কিছু না হয় তুমি দেখো। বাড়িতে খবর জানিয়েছো? সাদাতকে কল দিয়েছিলাম, হয়তো রাস্তায় আছে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষ করে ডাক্তার ওটি থেকে বের হলেন, চিন্তিত মুক্তার। অতিশয় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আশা সাহেব হন্তদন্ত হয়ে ছুটে গেলেন ডাক্তারের কাছে। আজমল সাহেবও পিছু পিছু গেলেন। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে শুধালেন, শারহান এখন কেমন আছে? ডাক্তার মুখে থাকা মাস্ক খুলে বললেন, আগের থেকে অনেকটা ভালো আছে। ব্লিডিং হয়েছে অনেক। 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আরও 1 ব্যাগ লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করুন। কিছুক্ষণের মধ্যে বেডে দেওয়া হবে, তবে বাইরের কেউ অ্যালাও না। আশা সাহেব ভেজা কণ্ঠে বললেন, কখন দেখা করতে পারবো শারহানের সাথে? সেন্স এখনও ফিরেনি। সেন্স ফিরলে তারপর আপনাদের জানানো হবে দেখা করতে পারবেন কি পারবেন না। এক্সকিউজ মি। ডাক্তার আশা সাহেবকে যাবতীয় তথ্য জানিয়ে নিজের চেম্বারে চলে গেলেন।
কিছুক্ষণ পরেই শারহানকে ওটি থেকে বের করা হলো। আশা সাহেব আর আজমল সাহেব তাকালেন তখন। বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে শারহান। মস্তিষ্কের অর্ধেক অংশ জুড়ে সাদা ব্যান্ডেজে আবৃত, মুখের বিভিন্ন স্থানে কাটাছেড়ে অগণিত দাগ। অক্সিজেন মাস্ক থাকায় মুখ তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা কাপড়ের আস্তরণ দিয়ে বুকের উপরিভাগ পর্যন্ত ঢাকা। অপারেশন করার স্থান দৃশ্যমান নয়। কেমন নির্জীব হয়ে শুয়ে আছে শারহান। রক্তক্ষরণের ফলে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আশা সাহেব ছেলের এমন করুণ দশা দেখিয়ে ধপ করে বসে পড়লেন মেঝেতে। আজমল সাহেব ভাইয়ের হঠাৎ বসে পড়া দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মৃদু সুরে চিৎকার করে বললেন, ভাই সাহেব, আপনি ঠিক আছেন তো? আশা সাহেবের চোখ ভিজে এলো। কোনোদিন অসহায় ভঙ্গুর লাগেনি নিজেকে, অথচ ছেলের এই অবস্থা যেন তাকে কুরে কুরে খাচ্ছে। সুস্থ ছেলেটা ঢাকায় গেল আর ফিরল অর্ধমৃত হয়ে। কোনো বাবা মার যেন ছেলেকে আহত অবস্থায় দেখতে না হয়। আজমল সাহেবকে আশা সাহেবকে ধীরে সুস্থে দাঁড় করালেন। পাশেই একটা চেয়ারে বসিয়ে দিলেন। শারহানকে শিফট করা হয়েছে কেবিনে। আজমল সাহেব শারহানকে কেবিনের বাইর হতে এক পলক দেখে পানির ব্যবস্থা করতে গেলেন। আশা সাহেবকে পানি খাওয়ানো প্রয়োজন, নতুবা শরীর অসুস্থ হয়ে যেতে পারে আরও। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলেও মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। হাসপাতালের ভেতরে ফিনাইলের উগ্র গন্ধে চারিপাশ ভারী হয়ে আছে। আলো বাতাসের অস্তিত্ব পাওয়া দুষ্কর। পরিবেশটাও কেমন গোমট ভাব। পরিস্থিতি স্বাভাবিক নয়, কেমন সব অদ্ভুত অনুভূতি। শারহানকেও উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে সন্ধ্যার পরে। আশা সাহেব চাননি মেডিকেলে শারহানের চিকিৎসা হোক। মূলত সেখানকার পরিবেশ স্বাস্থ্যকর নয়। ডাক্তারও খামখেয়ালি ভাব নিয়ে চিকিৎসা করে, নার্সও তেমন রোগীর যত্ন করে না। শারহানকে দেখার জন্য তানিয়া বেগম, সাথী বেগম, ইসমা বেগম, সাদাত, অরিত্রিকা ও ইশরা এসেছে সন্ধ্যার পরেই। সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাইরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে অনেকটাই। আশা সাহেব আর আজমল সাহেব এমপির জানাজায় গিয়েছেন। দলের একজন নেতা অকালে মৃত্যুবরণ করেছেন, যাওয়া জরুরি। তার উপর বেশ বিশ্বস্ততা ছিল তাদের সাথে, না গেলে বিষয়টা খারাপ দেখায়। সাথী বেগম আর তানিয়া বেগম কেবিনের বাইরে বসে আছেন। তাদের ওপর দিয়ে আজ বিশাল ঝড় বয়ে গেল। পরিবারের ওপরে বড় কোনো বিপদ আসেনি। এই প্রথম ভয়াবহ পরিস্থিতি পার করছে সকলে। তানিয়া বেগম শারহানের অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন। সাথী বেগমের বাহুতে মাথা ঠেকিয়ে বসে আছেন চোখ বন্ধ করা অবস্থায়। প্রেশার বেড়ে যাওয়ায় শরীর খারাপ লাগছে তার। সাদাত, ইশরা আর অরিত্রিকা একপাশে দাঁড়িয়ে আছে। ইসমা বেগম তানিয়া বেগমের ঝিমিয়ে থাকা দেখে সাথী বেগমকে বললেন, ভাবি, আমার মনে হয় বড় ভাবের এখানে থাকা ঠিক হবে না। ওনার শরীরের অবস্থা খারাপ, হাসপাতালে থাকলে আরও খারাপ হয়ে যেতে পারে। আমি বলি কি, ভাবিকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকুন। সাথী বেগমেরও মনে হলো ইসমা বেগম ঠিক বলেছেন। তিনি সায় দিয়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। ভাবিকে বাসায় নিয়ে যাওয়াই ভালো হবে। খাবার খাইয়ে প্রেশারের ওষুধ খাইয়ে দিও, সাদাতকে সাথে নিয়ে যাও। তোমাদের রেখে আবার এখানে আসবে। ঠিক আছে। সাথী বেগম তানিয়া বেগমকে ধীরে ডেকে বললেন, ভাবি, আপনি বাসায় যান, আমি এখানে আছি শারহানের খেয়াল রাখার জন্য। তানিয়া বেগম মাথা উঁচিয়ে শারহানের কেবিনের দিকে তাকিয়ে ক্ষীণ সুরে বললেন, আমি যাব না। শারহানের সাথে আমার একবারও কথা হলো না। ও যদি জেগে দেখে আমি নেই পাশে তাহলে রাগ করবে। আপনার শরীর খারাপ, শারহান যদি জানে আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তাহলে রাগ করবে। আমরা তো আছি, চিন্তা করবেন না। সাদাত মাকে বলল, মা, চাচি ঠিক কথা বলছে। তুমি এই অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকতে পারবে না। বাবা এসে দেখলে চটে যাবে তোমার উপর। তানিয়া বেগম অনেকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, শারহানের খেয়াল রেখো। সাথী বেগম বললেন, ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। ইসমা বেগম আর সাদাত মিলে তানিয়া বেগমকে ধরে হাসপাতালের করিডোর পেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইশরা অরিত্রাকে নিয়ে সাথী বেগমের পাশে বসল। সাথী বেগম এতক্ষণ অরিত্রিকার দিকে খেয়াল করেননি। তিনি মেয়ের বিধ্বস্ত রূপ দেখে আঁতকে উঠলেন। অরিত্রিকা নিশ্চুপ বসে আছে অনুভূতিহীন মানুষের ন্যায়। তার মাঝে কোনো হেলদোল নেই। সাথী বেগম মেয়ের কপালে হাত দিয়ে চিন্তিত সুরে বললেন, জ্বর তো আসেনি, তাহলে মুখ লাল হয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে মা? অরিত্রিকা সাথী বেগমের কথায় কোনো প্রতিক্রিয়া করল না। মূর্তির ন্যায় বসে রইল। সাথী বেগমের কোনো কথা কর্ণগোচর হলো না। তার চোখ শারহানের কেবিনের দিকে স্থির। একদিনে কিছু একটা দেখে চলেছে। আশেপাশের কোনো কিছুতে মনোযোগ নেই। ইশরা দেখল অরিত্রিকার কোনো হেলদোল নেই। সে উপায় না পেয়ে বলল, মামি, অরিত্রিকার মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আগে জানলে তো ভাবির সাথে বাড়িতে পাঠিয়ে দিতাম। এমন অসুস্থ শরীর এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। সমস্যা নেই, ওষুধ খেয়ে এসেছে। আমি তো আছি, কোনো সমস্যা হলে ওকে আমি নিয়ে বাসায় চলে যাব। সাথী বেগম আর কিছু বললেন না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে রইলেন। মেয়েটা এই অসুস্থ অবস্থায় না থাকলেও পারত। ইশরা অরিত্রিকাকে ফিসফিসিয়ে বলল, নিজেকে স্বাভাবিক কর। সবার সামনে এভাবে থাকলে তোকে নিয়ে নতুন করে টেনশন শুরু করে দিবে।
অরিত্রিকা কেবিনের দিক হতে চোখ ফিরিয়ে ইষ্টার দিকে তাকালো। চক্ষুদয়ে কান্নার আভাস, অশ্রুতে টৈটম্বর অবস্থা। নেত্রপল্লব ছাপটাতেই অস্ত্র গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। ইষ্টারও চক্ষুদা ছলছল করে উঠল। সে হাত দ্বারা অরিত্রিকার গালে অবশিষ্ট নোনা পানি মুছিয়ে দিয়ে ইশারা করলো কান্না না করার জন্য। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চক্ষু সম্মুখে প্রিয় মানুষটি আহত অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে কেউ কি ভালো থাকতে পারে? না, পারে না। প্রায় ঘণ্টাখানেক আগে দুরু দুরু বুকে সাহস নিয়ে কেবিনের বাহির হতে কাচের আস্তরণ ভেদ করে এক পলক দেখেছে। দেখেই মাথা ঘুরে গেছে তার। নিজ চোখে তার সাহস হয়নি মানুষটিকে দেখার। এখনও ভেসে উঠছে শারহানের মলিন ক্ষতযুক্ত ফ্যাকাশে মুখখানা। রক্তশূন্য অবস্থায় অচেতন নিথর দেহ বেডে পড়ে আছে। কত কষ্টদায়ক দৃশ্য! শখের পুরুষের এমন করুণ দৃশ্য অরিত্রিকার মন থেকে মেনে নিতে পারছে না। সেখানেই যেন থমকে আছে সে। কল্পপুরুষের নীরবতা পীড়াদায়ক। রাতে প্রায় শেষ প্রহর, পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা খুবই কম। ঘুমে আচ্ছন্ন সকলে, কিন্তু অরিত্রিকার দুই চোখে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। এখনও চুপচাপ আগের মতোই বসে আছে। মন যেন পাথর হয়ে গেছে। সে পাশে তাকিয়ে দেখল ইশরা সাথী বেগম সাদাত তন্ত্র ঘরে আচ্ছন্ন। আজমল সাহেব আর আশা সাহেব নামাজের জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরে আজান দেবে। অরিত্রিকা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। সুন্দরভাবে মাথায় ওড়না জড়িয়ে সে পা বাড়ালো শারহানের কেবিনের দিকে। কেবিনের বাহির হতে দরজার কাচ ভেদ করে শারহানের দিকে অপলক চেয়ে রইল অরিত্রিকা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে নিল সে। শরীর যেন শিউরে উঠছে। জোরে জোরে শ্বাস টেনে আবারও তাকালো। তাকিয়ে থাকা অবস্থায় দেখলো শারহান কিছুটা নড়ে উঠল। অরিত্রিকা নিজেকে স্থির রাখতে পারল না। শারহানকে এক পলক কাছে হতে দেখার জন্য মরিয়া হয়ে উঠল সে। একবার মানুষটির হাত ছুঁয়ে দেখার ইচ্ছা জাগলো। অরিত্রিকা আর কিছু ভেবে সময় নষ্ট করার মতো ভুল করল না। নিজের মনে চলা ভাবনাকে প্রাধান্য দিল। অরিত্রিকা দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল শারহানের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে শারহানের বেড হতে অল্প দূরত্বে বসল অরিত্রিকা। বক্ষে অজানা ভয়ে সিটিয়ে আছে সে। আতঙ্কে ভয়ে দরদর করে ঘামছে। বারবার ঢোক গিলছে সে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আছে। অশ্রু ভরা চক্ষুতে শারহানের পানে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্ধ্যার পরে সেন্স ফেরায় অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার। শারহানের পুরো মুখে কাটা ছেঁড়ার অসংখ্য দাগ। কপালের অর্ধাংশ ব্যান্ডেজ থাকলেও কিছু অংশ রক্তে ভিজে লাল হয়ে আছে। অরিত্রিকা আজ মানুষটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে শারহান ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। অরিত্রিকা মনে মনে আকুল গলায় বলল, শারহান ভাই, আপনি কেমন নিশ্চুপ মানায় না, কথা বলুন প্লিজ। শারহান ভাই। শারহান ভাই কি তার মনের কথা শুনতে পেয়েছে? অরিত্রিকার হাত মৃদু কাঁপছে। তবুও কম্পনরত হাতে শারহানের শক্তপোক্ত পুরুষালী হাত নিজ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরল। বুকের মাঝে ধক করে উঠল। শান্ত ঝড় উঠেছে বক্ষে। অরিত্রিকা দু হাতে জড়িয়ে রাখা হাত নিজ গালে ঠেকিয়ে একদিনে শারহানের মুখপানে তাকিয়ে রইল। অনুভব করল শারহানের উষ্ণ হাতের ছোঁয়া। অরিত্রিকা অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে আওড়ালো, আপনার এই নীরবতা আমায় ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে শারহান ভাই। এমন নিশ্চুপ থাকা আপনাকে মানায় না। আপনাকে রাগী গম্ভীর যন্ত্রমানব হিসেবে মানায়। আপনি জানেন, আজ আবারও আপনার হাত ধরেছি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবে হাত ধরেছি। কিছু বলবেন না? বলুন, আজ সব কিছু শুনতে রাজি আমি। আপনার কথায় মন খারাপ করব না। আজ একটা কথা কি জানেন, আপনি যদি আজ হাত ধরার জন্য অপমান করতেন, আমি তবুও ছাড়তাম না। আরও শক্ত করে আঁকড়ে ধরতাম। এই হাত ধরে আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আপনি আমায় রাখবেন আপনার ওই কঠোর হৃদয়ের মধ্যেখানে? অরিত্রিকা চোখে নোনা পানি শারহানের হাত ভিজে যাচ্ছে। সে এক হাতে গালে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। আস্তে করে শারহানের হাত বেডে যত্ন করে রেখে দিল। শারহানের গায়ে থাকা সাদা চাদর অনেকটা নিচে নেমে এসেছে। বুকের অপারেশনকৃত স্থানের ব্যান্ডেজটি দৃশ্যমান। ব্যান্ডেজের স্থানে গোলাকৃতি হয়ে রক্তে ভিজে উঠেছে। সেই দৃশ্য দেখে অরিত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কি অসহনীয় দৃশ্য! এতক্ষণ তার ধ্যান শারহানের দিকে থাকায় খেয়াল করেনি। ইস, কি ভয়াবহ দৃশ্য! কতই না কষ্ট পেয়েছে তার শ্যামপুরুষ। অরিত্রিকা নিজেকে শক্ত করে ঈষৎ কাপা হাতে শারহানের বুকের ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। গভীর চোখে অবলোকন করল সে ক্ষত স্থানটি অনেকটাই গভীর। এর জন্যই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অরিত্রিকা দুই হাতে চাদর টেনে দিল শারহানের শরীরে। চোখ সরিয়ে কেবিনের জানালা দিয়ে বাইরে তাকালো।
কিছুটা পরিষ্কার হয়ে এসেছে চারিপাশ। কিছুক্ষণ পরে সকাল হবে। কেবিন থেকে চলে যেতে চাইলেও মন টানল না অরিত্রিকার। সে নিজ হাতে ভর দিয়ে সারানের দিকে তাকিয়ে রইল। আপনার শরীরের ক্ষত যেন আপনার থেকে আমায় অধিক পীড়া দিচ্ছে সারান ভাই। পীড়া থেকে আমায় মুক্তি দিন। ভয়ঙ্কর রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। কিছুটা স্বস্তিকর পরিবেশ। পাখিদের কলরবে মুখরিত চারিপাশ। সূর্যে দেখা না মিললেও হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে আলোকিত হয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে বাইরের আলো কেবিনে প্রবেশ করছে। মৃদু বাতাসে জানালার পর্দাগুলো নড়ে চড়ে উঠছে। বাতাসে যেন প্রশান্তির ছোঁয়া বইছে। সারানের বাইরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ধীরে গতিতে চোখ খুলল সে। মাথা ব্যথা টনটন করছে। পুরো শরীরে অসহনীয় ব্যথার আবির্ভাব হয়েছে। নড়লেও প্রচণ্ড লাগছে। কিছুটা সময় যেতেই ফিনাইলের তীক্ষ্ণ গন্ধ সারানের নাকে এসে লাগলো। বিদঘুটে গন্ধ এক নিমিষেই জানান দিল সে হসপিটালে অ্যাডমিটেড। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তার মানে এখনও বেঁচে আছে সে? গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজই সব শেষ। চোখের সামনে এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, তবুও কিছু করার ছিল না। ভেবেছিল কখনো পরিবারের কারো মুখ সে দেখতে পারবে না, কিন্তু ভাগ্য সহায় আছে তাই বেঁচে আছে। হাতে কিটকিটে ব্যথা অনুভব হচ্ছে তার। হাত নড়াতে চেয়েও শরীরের দুর্বলতায় পেরে উঠল না। এতটুকুতেই শরীরের শক্তি হারিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে প্রবেশ করলেই শরীর দুর্বল হয়ে যায়। তার মনে হলো হাতে কিছুর অস্তিত্ব উপস্থিত, সেই কারণে অতিরিক্ত ভারী লাগছে। সারান অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতেই স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল। অরিত্রিকা তার হাতের উপর মাথা রেখে আরামসে আয়েশ করে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কতদিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমাচ্ছে। সারান অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে হাত অরিত্রিকার মাথার নিচ হতে বের করে নিল। ব্যথায় খিচে এলো তার মুখ। ঠোঁট কামড়ে ব্যথা নিবারণে ব্যস্ত হলো সে। অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্তির সহিত ঘুমো ঘুমো চোখে তাকালো। এখনও পরিপূর্ণ ঘুম না হয় বিরক্ত সে। বেড হতে মাথা তুলেই সামনে তাকাতেই সারানের ব্যথায় কুঁচকে যাওয়া মুখ দেখল। দেখে ভীতু হলো সে। অরিত্রিকা বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? অরিত্রিকার ঘুমো ঘুমো মোহনীয় কণ্ঠস্বর কর্ণপাত হতে সারান অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। সারান ব্যথা তুরসুর আওড়ালো। হাতে অসহ্য পেন হচ্ছে। অরিত্রিকা তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে মেসেজ করে দিব। সারানের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত অরিত্রিকাকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। অরিত্রিকা অবাক হলো বটে। এত সহজে অনুমতি পাবে ভাবতে পারেনি, তবে ভালো লাগার পরিমাণটা অন্তঃস্থল ছাপিয়ে গেল। সারানকে কিছুটা সুস্থ অবস্থায় কথা বলতে দেখে অরিত্রিকা প্রফুল্ল হয়ে গেছে। আবেগী ভাব দমিয়ে অতি কষ্টে স্বাভাবিক আচরণ করছে। অসুস্থ মানুষের সামনে কান্না করা ঠিক নয়, এটা জানে অরিত্রিকা। সে আর কিছু না ভেবে পরম যত্নে সারানের হাত ম্যাসাজ করতে ব্যস্ত হয়ে উঠল। সারান অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কেবিনে কখন এসেছিস? অরিত্রিকা ধীর কণ্ঠে বলল, ভোরে। সারান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পারমিশন কে দিয়েছে? কেউ দেয়নি, আমি বিনা পারমিশনে কেবিনে এসেছি। সারান অতীব আশ্চর্য হলো। অরিত্রিকা কি অবলীলা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, যেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। সারান অরিত্রিকার লাল টকটকে চোখ, মলিন মুখ, চোখের নিচে ডার্ক সার্কেল, শরীরও শুকিয়ে কাঠ হয়ে গেছে তা দেখে বুঝল নিশ্চয়ই ঘুমের গাফিলতি করেছে। নিয়মিত খাবার, শরীরের যত্ন কোনোটাই করেনি। সারান রুদ্ধস্বরে বলল, এতটা কেয়ারলেস কেন তুই? নিজের শরীরের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই ঠিকমতো করিসনি। নিজের দিকে তাকিয়ে দেখ কী অবস্থা করেছিস নিজের। অরিত্রিকা সারানের কথা কানে তুলল না। সে আদেশ সূচক বলল, আপনার শরীর খারাপ, এ সময় এমন চিল্লানো উচিত না। চুপচাপ থাকুন আর আমার কাজ আমাকে করতে দিন। সারানের মুখ হা হয়ে গেল। এই মেয়ে তাকে আদেশ করছে? সারানের দৃষ্টি কঠিন। এই কয়েকদিনে সাহস বেড়েছে অরিত্রিকার। অরিত্রিকা সারানের দৃষ্টি খেয়াল করে ঠোঁট উল্টে নিষ্পাপ ভাবভঙ্গির আদল নিয়ে বলল, আমার দিকে অমন কঠিন দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। একবার আপনার চোখের অতলে হারিয়ে গেলে নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না। সারানের কপাল কুঁচকে গেল। সন্ধ্যান দৃষ্টিতে অরিত্রিকার দিকে সূক্ষ্ম নজরে তাকালো। অরিত্রিকা সিরিয়াস ভঙ্গিতে সারানের প্রশ্নের উত্তর দিল, আপনি আমার শরীরের অবস্থা দেখলেন? একটু বকলেন, কিন্তু কেন নিজের অযত্ন করেছি কারণটা জানতে চাইলেন না কেন? সারান ভাই, আপনি কি আমাকে কখনো বুঝবেন না? আমার মনে চলমান অব্যক্ত কথা কি আপনার চোখে পড়ে না? যদি একবার আমার আঁখিতে আঁখি রেখে চক্ষুপটে ভেসে ওঠা অব্যক্ত ভাষা পড়তে পারতেন, তাহলে আমি হয়তো সব থেকে সুখী রমণী হতাম। সারান বিচলিত হলো না, বরং তার দৃষ্টি অধিকতর গাঢ় হলো। অরিত্রিকা শয়নরত সারানের দিকে তাকালো। সারানের মাঝে কোনো হেলদোল না দেখে বলল, বাদ দিন। শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তারকে ডাকবো? দরকার নেই।
অরিত্রিকা দৃষ্টি সরিয়ে নিল, আবারও নিজ কাজে মনোযোগী হলো। আজ হঠাৎ তার কি হলো? মানুষটাকে দেখে মনের কথা উগড়ে দেওয়ার ইচ্ছে জাগলো কেন? এই ভাবনায় বিভোর হলো সে। সারান চলন্ত ফ্যানের দিকে তাকে শান্ত কণ্ঠে শোধালো, আমাকে কতটা ভালোবাসিস ফাইরুজ? কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। মানবী নিশ্চুপ হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। অরিত্রিকা সারানের কথা কর্ণগোচর হতেই মাসাজ করা বাদ দিয়ে হাত গুটিয়ে চুপচাপ বসে আছে। অন্তর্কোণে বিরাজ করছে শীতল শিহরণ। কি উত্তর দেবে সে? এইভাবে হাঁসফাঁস করতে লাগলো অরিত্রিকা। নিজের দুহাত মোচড়াতে শুরু করলো। একটু আগে সাহস নিয়ে যে কথাগুলো বলেছে, এখন আর সারানের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হচ্ছে না। গরম নেই, তবুও কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সারান ফ্যান হতে নজর সরিয়ে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অরিত্রিকাকে চুপ করে বসে থাকতে দেখে মনে মনে হাসল খানিকটা। এতক্ষণ তার সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, অথচ এখন জানতে চাইছে সে, কিন্তু কোনো কথা নেই। এত কী ভাবছিস? এই তো সাহস! গোপনে কল্পপুরুষকে ভালোবেসে চিঠি লিখতে পারিস, অথচ ভালোবাসার কথা স্বীকার করতে এতটা অস্বস্তি কেন? সারানের বলা কথা শুনে অরিত্রিকা বিচলিত হলো। চঞ্চল দৃষ্টিতে সারানের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে ঠোঁট ভিজে ধীর কণ্ঠে বলল, ভয় হয়, তাই তো চুপ করে আছি। সারান সরাসরি প্রশ্ন ছুড়ল, কিসের ভয়? অরিত্রিকা চমকিত হলো। সরাসরি প্রশ্ন করায় ঘাবড়ে গেছে সে। অরিত্রিকা শ্বাস টেনে বলল, আপনাকে হারানোর। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন তখন কি হবে ভেবে আমি আতঙ্কিত হয়ে থাকি। তাই নিজ মুখে স্বীকার করিনি। অপেক্ষার প্রহর গুনেছি কবে আপনি আমার মনের কথা বুঝবেন, কিন্তু অপেক্ষার প্রহর এতটা দীর্ঘ হবে ভাবিনি। সারান উত্তর পেয়ে কিছুটা অভিভূত হলো। এতক্ষণে তবে কথা ফুটেছে। সে তো চাইছিল তার সামনে সংকোচহীন আলাপ করুক। সারান সতৃষ্ণ কণ্ঠে বলল, এটাকে ভালোবাসা বলে, নাকি এটা শুধুই তোর আবেগ? অরিত্রিকার রেগে যাওয়ার কথা থাকলেও সে সচল রইল। তার মুখে হাসি ফুটে উঠল। সে হাসি বজায় রেখে বলল, আবেগ হলেও অনেক আগেই কেটে যেত সারহান ভাই। আমার ভালোবাসা কোনো আবেগ নয়। আপনার প্রতি আমার দৃঢ় অনুভূতি মিথ্যা নয়। ভালোবেসেছি বলেই তো আপনি হীনাবদ্ধ উন্মাদ হয়েছিলাম। সারান অরিত্রিকার কথাগুলো শুনল গভীরভাবে, তবে তার প্রত্যুত্তর করল না। সে গম্ভীর কণ্ঠে শোধালো, প্রথম প্রশ্নের উত্তর এখনও পেলাম না, কতটা ভালোবাসিস আমায়? অরিত্রিকা নড়ে চড়ে বসল। কিছুটা অন্যমনস্ক হলো সে। অন্যমনস্ক হয়ে আনমনে আড়ালো, যতটা ভালোবাসলে কল্পপুরুষের বক্ষে মাথা রেখে তাকে নিয়ে শত শত অভিযোগ করা যায় ততটা। সারানের মন নরম হয়ে উঠল। এতটা গুছিয়ে মনের আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো যে অরিত্রিকা বলছে, তা অনেকটা অবাক করা বিষয়। কঠিন হৃদয়ে যেন শীতল হাওয়ায় দোলা দিল। এক মুহূর্তের জন্য অনুভূতির তীব্র শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। সারহান দৃঢ় কণ্ঠে শুধালো, এটাকে ভালোবাসা বলে? মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন ভালোবাসার মানুষটিকে নিয়ে অভিযোগ করতে পারে। কল্পপুরুষকে ভালোবাসি বলেই তার নামে আমার অভিযোগ সীমাহীন। কবে থেকে ভালোবাসিস আমায়? অরিত্রিকার মাঝে বিচলিত ভাব দৃশ্যমান হলো। কিঞ্চিত আবেগকে নিয়ন্ত্রণ করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সঠিক জানা নেই, তবে নিষাদের সাথে বিয়ে ঠিক হওয়ার আগ থেকেই আপনাকে ভালো লাগতো। কিন্তু আমার গোপন ভালোবাসার প্রথম অনুভূতি আপনি। প্রথমে কিছু মনে না হলেও নিষেধের কথা শোনা মাত্রই সারানের চোয়াল শক্ত হলো। মুখে কাঠিন্যতা ভর করলো তার মাঝে। সে রুড়ো গলায় বলল, তোকে নিষেধের নাম নিতে নিষেধ করেছি, আর একবার তোর মুখে নিষেধের নাম শুনলে ওর কাছে রেখে আসবো। সারানের হঠাৎ কথা বলার ধরন পাল্টানো দেখে অরিত্রিকা চমকে গেল। বোকা বোকা চোখে সারানের দিকে তাকালো। নিষেধের নাম নেওয়া সারান ভাই রেগে গেল কেন? জেলাস ফিল করছে নাকি? সে হিসেব মেলাতে ব্যস্ত। সারান ভাইয়ের মনে কখন কি চলে বোঝা দেয়। তোর ভালোবাসা যদি গ্রহণ না করি তখন তুই কী করবি? অরিত্রিকার রাগ হলো। এ মানুষটা এত তাড়া কেন? এতক্ষণ সব কথা শুনে নিয়ে নাটক শুরু করেছে আবার। সে রাগে ফুঁসতে লাগলো। অসুস্থ না হলে জোরে জোরে চিল্লিয়ে কান ফাটিয়ে দিত সে। অসহ্য মানুষ একটা। অরিত্রিকার রাগে রাগে মুখ দেখে সারানের কেন জানি ভীষণ ভালো লাগছে। রাগলে যে অরিত্রিকাকে এতটা সুন্দর লাগে আজ খেয়াল করলো সে। কেমন রাগাস্ত্রিত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। অরিত্রিকা ক্রুদ্ধ হয়ে বলল, আপনাকে নিজের কাছে বেঁধে রাখবো, বুঝেছেন? সারান ফিচেল হেসে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, বাহ, এতটা সাহসী তুই? আমাকে বেঁধে রাখার ক্ষমতা আছে তোর? অরিত্রিকার মুখ ভার হলো। সারানকে দেখে এখন মনে হচ্ছে না মানুষটা আহত, অথচ গতকাল সে মানুষটার জন্য কেঁদে কেটে একাকার করেছে। আবার কাঁদতে কাঁদতে সেন্স হারিয়ে বসেছিল। ভাবতেই কেমন লাগছে। দরজা খট করে আওয়াজ হতেই সারান আর অরিত্রিকা কেবিনের দরজার দিকে তাকালো। দুজনে নিজেদের স্বাভাবিক করলো। সাদার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখে ঘুমের রেশ এখনও কাটেনি। সে অবস্থায় এগিয়ে এলো সারানের দিকে। সারান সাদাতকে আসতে দেখে বলল, কেমন আছিস?
সাদাত ঠোঁটে হাসি রেখা টেনে বলল, তোমাকে সুস্থ দেখে নিশ্চিন্ত আমি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সারান জিজ্ঞেস করলো, মা বাবা চাচা চাচি কোথায়? সাদাত তানিয়া বেগমের অসুস্থতা আড়াল করে বলল, মা বাড়িতে গিয়েছে, একটু পরে আসবে। চাচা আর বাবা মসজিদে গিয়েছে, চাচি আর ইসরা বাইরে ঘুমিয়ে আছে। ও। সাদাত অরিত্রিকাকে কেবিনে দেখে চোখ ছোট ছোট করে বলল, তুই এখানে কখন এসেছিস? ঘুম থেকে জেগে তোকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? অরিত্রিকা সাদাতের দিকে অস্বস্তি নিয়ে তাকালো। অস্বস্তি হওয়ারই কথা। গতকাল তো ইশরা সাদাতকে তার আর সারানের বিষয়টা বলে দিয়েছে। এখন কি বলবে সেই ভেবে পেল না। অরিত্রিকা নিজেকে বাঁচানোর ভঙ্গিতে আমতা আমতা করে বলল, সারান ভাইকে কেবিনের বাইরে হতে দেখছিলাম, উনি জেগেছেন কিনা। তখনই তিনি পানি চাচ্ছিলেন, তাই পানি দিতে এসেছি। সাদাতের সন্দেহ কাটেনি, আরও বেড়ে গেল। সে সন্ধ্যান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সাদাতের দিকে না তাকিয়ে অন্যদিকে নজর লুকালো। সারান অরিত্রিকার উত্তর শুনে বিস্মিত হলো। সে কখন পানি খেতে চাইল আর অরিত্রিকাকে কখন ডাকলো আজব? সাদাত চোখ পাকিয়ে বলল, ঠিকঠাক মিথ্যাও বলতে পারিস না গাধি। অরিত্রিকা মুখ ভার করলো। সাদাতও তার মিথ্যা ধরে ফেলল। দুই ভাই একই ধাঁচের বড় হলে নিশ্চয়ই ভাইয়ের মতোই ধুরন্ধর হবে। শাহরান সাদাতকে জিজ্ঞেস করলো, এবার বল, এমপি মহোদয়ের কী খবর? উনি সুস্থ আছেন তো? আর আবিরের কী খবর? আবির ভাই এখন কিছুটা সুস্থ আছে, তোমার মতোই আঘাত লেগেছে। আর এমপি মহোদয়? অ্যাক্সিডেন্টে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনার স্পট ডেথ হয়েছে। শাহরানের চক্ষু লাল হয়ে উঠল এমপির মৃত্যুর কথা শুনে। মুখায়ব কঠিন হলো। খবরটা শোকের হলেও এই মুহূর্তে তার রাগ প্রকাশ পাচ্ছে। শাহরান হাত মুষ্টিবদ্ধ করে রাগ ইস্যুটে দাঁতে দাঁত চেপে বলল, নয়ন তালুকদার, তোকে এর মাসুল গুনতে হবে। এবার আর বাঁচবি না, তোর সাথে নিষাদেরও এমপি মহোদয়কে মরার ফল ভোগ করতে হবে। নয়ন তালুকদার নিজ রুমে বসে আছেন, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। কিছু নিয়ে অনেকক্ষণ যাবৎ ভেবে চলেছেন, তবুও কোনো সুরাহা করতে পারেননি। নিশাদ চোখ মুখ গম্ভীর করে মামার পাশে বসে আছে। সেও অনেকটা চিন্তিত। বারবার নয়ন তালুকদারের জরুরি কথা শোনার জন্য বসে আছে সে, কিন্তু তা আর হয়ে উঠল কই। সে যে মুখে কুলো পেটে বসেছেন, কোনো কথাই বলছেন না। নিশাদ চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। মিহি আপন মনে নিজের ফোন স্ক্রল করতে ব্যস্ত। সামনে দুজন মানুষ চিন্তিত হয়ে বসে আছে, তবুও সে উদাসীন। নিশাদ বিরক্ত হলো মিহির কাণ্ডে। নিশাদ বিরক্তি প্রকাশ করে বলল, মিহি, এইদিকে আমরা টেনশনে মরছি আর তুমি ফোন নিয়ে বিজি আছো? মিহি ফোন স্ক্রিনে চোখ রেখে দায়সারাভাবে উত্তর দিল, আমি কি করতে পারি? তোমাদের টেনশনের বিষয় তুমি দেখো, আমার জন্য না। নিশাদের রাগ আকাশচুম্বী ধারণ করলো। সে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমায় গতকাল না নিয়ে আসলে ভালো হতো। কেন যে দয়া দেখিয়ে বাসায় আনতে গেলাম, উফ। তোমার দয়ার প্রয়োজন ছিল না আমার, তবুও এলাম। তুমি অনেকবার বললে তাই। তুমি আমায় ইগনোর করছো? হ্যাঁ, ইগনোর করছি। নিশাত রাগে গজগজ করতে লাগলো। ইগনোর তার সহ্য হয় না। এই মেয়ের এত সাহস বেড়েছে যে তাকে ইগনোর করছে। হাউ ডেয়ার শি! নিশাত রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মিহি, আমার ইগনোর করার চেষ্টা করো না। কেউ আমাকে ইগনোর করুক, আমার তা একদম পছন্দ হয় না। মিহি নিজের হাতে থাকা ফোনটি পাশে রেখে নিশাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমারও তোমার ইগনোর করা পছন্দ নয় নিশাত, তুমিও তো আমার ইগনোর করো। নয়ন তালুকদার ধমকে উঠে বলল, তোমরা নিজেদের মাঝে রেষারেষি বাদ দাও। এইদিকে চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। ওই এমপিকে কেন যে মারতে গেলাম? নিশাদ গম্ভীর কণ্ঠে বলল, মাথা গরম করে কাজটা করা উচিত হয়নি। পুলিশ সহজে খুঁজে নেবে আসল অপরাধীকে। যদিও এটা অ্যাক্সিডেন্ট কেস দেখানো হয়েছে, তবুও পুলিশ তো তদন্ত করবে। প্রতীকও পেলাম না, আবার এই ঝামেলায় ফেসে গেলাম। এখন একটাই উপায় খোলা আছে, পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে। সারান মরলে একবারে সব ঝামেলা শেষ হয়ে যেত। এই সারানের আসলেই কই মাছের জান, মরতে মরতে বেঁচে ফিরেছে। মিহি নিষাদকে উদ্দেশ্য করে বলল, আমি আজ সারানকে হসপিটালে দেখতে যাব। নিষাদ অগ্নিশর্মা হয়ে মিহির দিকে তাকালো। ক্ষুব্ধ হয়ে বলল, তুমি সারানকে দেখতে যাবে না? কেন? আমি বলেছি তাই। মিহি মনে মনে হাসলো। কিছুটা শান্ত হলো তার অশান্ত মন। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কোথায় যাব তা ঠিক করে দেওয়ার তুমি কে? নিষাদ মিহির কথা অনেকটা দমে গেল, তবুও তেজ দেখিয়ে বলল, আমি তোমার ফ্রেন্ড হই, আমার কথা শোনা উচিত তোমার। আমার ডিসিশন আমি নেব, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। নয়ন তালুকদার এবার ভীষণ রেগে গেলেন। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, মুখ বন্ধ করো দুজনেই, আমার মাথা আর গরম করো না। নিষাদ রেগে আরও কয়েক কথা মিহিকে বলবে, আর বলতে পারল না। কথাগুলো নিজেই গিলে নিল। মিহি মামা ভাগ্নের কাণ্ড দেখতে ব্যস্ত। এদের গোমরা মুখ দেখতে ভালোই লাগছে তার কাছে। এতদিন ইগনোর করেছো আমায়, এখন দেখো আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিহি বিড়বিড় করে বলল। আদর্শ হয়ে বসে আছে সাহান। তানিয়া বেগম নিজ হাতে সযত্নের ছেলেকে স্যুপ খাইয়ে দিতে ব্যস্ত। ছোট বাচ্চার ন্যায় স্যুপ ফু দিয়ে ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিচ্ছেন।
হালকা গরম, তবুও মনে হচ্ছে সারানের যদি জিভ পুড়ে যায়। সারান বাটির অর্ধেক স্যুপ খেয়ে তানিয়া বেগমকে বলল, মা আর খেতে ইচ্ছে করছে না। তানিয়া বেগম আশার ছেলেকে জোর করলেন না। সাথী বেগমের হাতে বাটিটা দিয়ে সারানকে প্রেসক্রিপশন দেখে ওষুধ খাইয়ে দিলেন। সারান ওষুধ খেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এভাবে হাসপাতালে চুপচাপ বসে থাকা যায়? সারান অনেকটাই বিরক্ত, কেমন একঘেয়েমি লাগছে। হাসপাতালের পরিবেশ তার কাছে অসহ্যকর লাগছে। সারান বিরক্তি ভাব নিয়ে বলল, ডিসচার্জ কবে দিবে? তানিয়া বেগম বললেন, 3-4 দিন পর। হসপিটালে আরও 4 দিন থাকতে হবে? অসহ্যকর। ধৈর্য ধর, এতটা উত্তেজিত এখন না হওয়া ভালো। সারান চুপ হয়ে গেল। শরীর ম্যাজম্যাজ করছে। এখনও শরীরে ব্যথা কমেনি। মস্তিষ্ক জুড়ে অ্যাক্সিডেন্টের বিষয়টা ঘুরছে। মুঠোফোনেরও কোনো হদিস নেই। ফোন থাকলে খবর পেয়ে যেত। ফোনে অনেক ডিটেল ছিল। নতুন ফোন কিনতে হবে আবার। তানিয়া বেগম আর সাথী বেগম কেবিনের বাইরে যেতেই প্রবেশ করলো ইষ্টা আর অরিত্রিকা। দুজন এসে চেয়ার টেনে বসলো। সারান দুজনকে লক্ষ্য করলো। অরিত্রিকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মুখও গোমরা করে আছে। তার মানে এখনও তার উপরে গেছে? এতটা অবুঝ কেন? অন্য সময় বড়দের মতো কথা বলে। ঈশা ভেবে পাচ্ছে না অরিত্রিকা মুখ ভার করে কেন আছে। সারান ভাই তো সুস্থ, অনেকটা খুশি হওয়ার কথা। সে আর এখন এসব নিয়ে অরিত্রিকাকে ঘাটেনি। কেবিনের বাইরে কয়েকজনের কথার আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে ছেলে মেয়ে উভয় বাইরে উপস্থিত। সারানের কণ্ঠগুলো পরিচিত মনে হলো। চেনে কেউ এসেছে কি? সারান ভাবনা বিভোর। তখনই প্রবেশ করলো 4 জনের একটা দল। তড়িঘড়ি করে 4 জন ছুটে আসলো সারানের দিকে। অরিত্রিকা আর ইষ্টা তা দেখে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। অচেনা মানুষগুলো কারা? একটা প্রশ্নই তাদের মনে ঘুরপাক খাচ্ছে। সারান পরিচিত বন্ধুমহলকে হঠাৎ সামনে দেখে বিস্ময় নিয়ে বলল, তোরা? সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা। বন্ধুমহলের 4 জনের মাঝে একজন অশ্রুসিক্ত চোখে সারানের দিকে তাকিয়ে বলল, জানিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে জেনে রাত 2টার পরে রওনা দিয়েছি ঢাকা থেকে। জ্যাম থাকায় দেরি হয়ে গেছে। এখন কেমন আছিস তুই? কান্নারত মেয়েটির নাম মন। রায়, ইফাত আর প্রিহালও দুশ্চিন্তাগ্রস্ত। সারান মনের দিকে তাকিয়ে বলল, আরে এত হাইপার হচ্ছিস কেন? আমি এখন ফিট আছি। মন অশ্রু মুছছে বলল, দেখছি তো কেমন ফিট আছিস। বেডে আদর্শ অবস্থায় ব্যান্ডেজ মুড়িয়ে বসে আছিস। সারান অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তোরা সকলে এসেছিস, এবার দেখবি একদম সুস্থ হয়ে যাব। অরিত্রিকার রাগে কটমট করতে ইশারার হাত খামচে ধরল। এ মেয়ে আবার কই থেকে উদয় হলো? ইষ্টা খামচে ধরার কারণে মৃদু চিৎকার দিয়ে উঠল। বন্ধু মহলের সাথে অনেক দিন পর দেখা হয়ে সারানের ভীষণ ভালো লাগছে। কতদিন পরে সবাই একসাথে হলো। প্রায় 1 বছর পর অ্যাক্সিডেন্টের উছিলায় দেখা তো পেল। নিজের মাঝে উৎফুল্লতা অনুভব করছে। মন, প্রিহাল, ইফাত আর রায় কেবিনেই বসে আছে। তারা নিজেদের মাঝে ধীরে কিছু নিয়ে আলোচনা করে যাচ্ছে। এতটাই ধীরে কথা বলছে আশেপাশে কারো কারণেই আওয়াজ পৌঁছাচ্ছে না। আস্তে বলা কথার কারণ সারানের অসুস্থতা। সারান এখন আদর্শা হয়ে বসে আছে। তার দৃষ্টি অরিত্রিকার দিকে নিবদ্ধ। সে নিবিড় দৃষ্টিতে অরিত্রিকার হাবভাব অবলোকন করছে। বোঝার চেষ্টা করছে নীরব মনে কী তো ভেবে চলেছে। অরিত্রিকার মুখশ্রী গম্ভীর, দৃষ্টি মনের দিকে আবদ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা দেখে চলেছে। সারান অল্প সময় বুঝেছে অরিত্রিকার মনকে পছন্দ হয়নি। অপছন্দ করার কারণ তার কাছে পরিষ্কার নয়। অরিত্রিকা কেবিনের এক কোণে দাঁড়িয়ে সারানের বন্ধু মহলকে দেখে চলেছে। তবে তার দৃষ্টি মন নামক মেয়েটির দিকে। সে মনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। দুধে আলতা চেহারা, দেখতে সুন্দরী বলা চলে। কোমর অবধি কালো ঘন চুল, সাদা কালো সংমিশ্রণে 3 পিসে অসম্ভব সুন্দর লাগছে। উচ্চতা চলনসই। দেখে মনে হচ্ছে মেয়েটি অসম্ভব মিশুক। কিন্তু অরিত্রিকার কেন যেন মনকে ভালো লাগেনি। সারানের সাথে কথা বলছে তাই হয়তো। ইষ্টার হাত এখনও জ্বলছে। অরিত্রিকা খামচে ধরে নখ বসে গেছে। একজনের রাগ অন্যের উপর ছেড়ে কী হলো? ইষ্টার ব্যথা নাকমুখ কুচকে আছে। সাদা সারানের পাশে চুপচাপ বসে আছে। বসে থাকা ছাড়া উপায় নেই। তবে তার নজর সারান আর অরিত্রিকার দিকে। গোয়েন্দার নজরে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। অরিত্রিকার আচরণ সন্দেহজনক মনে হলো। সে তার ভাইয়ের আচরণে সন্দেহ করার কারণ খুঁজে পায়নি এখনও। তবুও নজর রাখবে সে, পণ করেছে মনে মনে। প্রিহাল তাদের বন্ধু মহলের সাথে কথা বলতে বলতে খেয়াল করলো কেবিনের এক কোণে দাঁড়ানো অরিত্রিকা আর ইশরার দিকে। একজন তাদের দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। তা দেখে প্রিহালের ভ্রু কুঁচকে গেল। প্রিহাল সারহানকে উদ্দেশ্য করে বলল, সারহান, এদের তো চিনলাম না। এরা তোর কে হয়? সাদাত তখনই চলমনে ভাব নিয়ে উত্তর দিল, একজন আমার চাচাতো বোন, আরেকজন ফুফাতো বোন। প্রিহাল বলল, ও আচ্ছা, কোনটা চাচাতো বোন আর কোনটা ফুফাতো বোন? কালো ড্রেস পরে আছে ওইটা ফুফাতো বোন। আর সাদাতকে বলতে না দিয়ে প্রিহাল বলে উঠল, আর মাথায় ওড়না দিয়ে আছে সে তোমাদের বোন হয়? বুঝতে পেরেছি। সাদাত হেসে বলল, হ্যাঁ ভাইয়া। সারান এতক্ষণ চুপ থাকলেও মুখ খুলল এখন। গম্ভীর কণ্ঠে বলে উঠল, প্রিহাল, ওখানে শুধু বোন নয়, চাচাতো বোন হবে।
প্রিয়াল অবাক হওয়ার ভান করে বলল, চাচাতো বোন আর নিজের বোন একই কথা। আলাদা, তুই বুঝবি না। সারানের বন্ধুমহল কিছুটা অবাক হলো। সামান্য বিষয়ে সারান রেট কেন করলো বুঝে আসলো না তাদের। অরিত্রিকা সারানের পানে আরও চোখে তাকালো। এই মানুষটার মনে চলছেটা কি? ইষ্টা অরিত্রিকার কানে কানে বলল, সামান্য বিষয় নিয়ে সারান ভাই রিয়াক্ট কেন করলো? অরিত্রিকা ইষ্টার দিকে তাকিয়ে কটমট ভাব নিয়ে বলল, নিজের বোন বললে ভালো লাগতো গাধি, চাচাতো বোন বলেছে তাও শান্তি, নিজের বোন বলে সারা রাত ঘুম হতো না আমার। ইষ্টা মুখ কাচুমাচু করে বলল, তাও ঠিক। মন অরিত্রিকার দিকে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ। তে অরিত্রিকার দিকে তাকিয়ে আগাগোড়া পরখ করলো। তাদের দিকেই তাকিয়ে আছে। ইফাতের সকলের কথায় কোনো মনোযোগ নেই। ফোনে কিছু একটা দেখে চলেছে, কপালে দুশ্চিন্তার রেখা। রায় প্রিহালের কথা অনুসরণ করে অরিত্রিকা আর ইষ্টার দিকে তাকালো। দুজনে বেশ দেখতে, মিষ্টি চেহারা, মায়াবিনী ভাব চোখে মুখে লেপ্টে আছে। তাই অরিত্রিকা আর ইষ্টার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হাই, আমি রায়। অরিত্রিকা আর ইষ্টা রায়ের দিকে তাকালো। তারা কী বলবে বুঝে উঠতে পারল না। অচেনা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কথা না বললেও অভদ্রতা দেখায়। রায় দুজনের অস্বস্তিকর কারণটা বেশ বুঝতে পারল। কমফোর্টেবল করার জন্য হাসি বজায় রেখে বলল, আরে এতটা হেজিটেট ফিল করতে হবে না, আমি সারহানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড, আমায় আপু ডাকতে পারো। মন, প্রিহাল আর ইফাতকে ভাইয়া আপু বলে ডেকো, বুঝেছ? অরিত্রিকা আর ইষ্টা মাথা নাড়িয়ে ইশারায় বলল, বুঝেছে। সারহান গলা খাকারি দিয়ে বলল, এদের দুটোকে আগে মাথায় তুলিস না, পরে পস্তাতে হবে। রায় কিছু না বুঝতে পেরে বলল, কেন? এদের যতটা শান্ত ভাবছিস মোটেও দুজনে শান্ত নয়। বাড়ি হই হই করে মাথায় উঠিয়ে রাখে। যাদের সাথে খাতির জমে ওঠে তারাও ওদের দলে চলে যায়। সাদাতও কিন্তু এদের দলের সদস্য, এদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়ে যায়। বলিস কি, আমি তো শান্তশিষ্ট ভেবেছিলাম। সবাই প্রথমে এমনই মনে করে। অরিত্রিকা সারানের দিকে তাকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সকলের সামনে আজও অপমান করলো। সুস্থ হোক আগে, তারপরে শোধ তুলবে সে। পরন্ত বিকেল, সূর্য হেলে পড়েছে পশ্চিমে। কিছু সময় পরে সন্ধ্যা নামবে ধরণীতে। পাখিরাও নিজ নীড়ে ফিরে যাচ্ছে দিন শেষে। আপন নীড়ে ফিরতে যেন পাল্লা দিয়ে উড়ে চলেছে। হাসপাতালের পরিবেশ আজ অধিক শান্ত। এতটা শান্ত কেন জানা নেই সারহানের। সারহান শুয়ে শুয়ে প্রায় অধৈর্য হয়ে গেছে। কাজের মাঝে ডুবে থাকা মানুষ হঠাৎ কোনোভাবে বাধা পড়ে যায়, তখন নিজেকে জেলখানার কয়েদির ন্যায় মনে হয়। এমন সময় পার করছে সারহান। জেলখানাতেও তাও সময় পার হয়ে যায়, কিন্তু হাসপাতালে যেন সময় থমকে আছে। কেবিনে আপাতত কেউ নেই। ঘণ্টাখানেক আগে সারহানের বন্ধুমহল ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে গিয়েছে। এখন আপাতত আশার সাহেব আর আজমল সাহেব হাসপাতালে উপস্থিত আছেন। ডাক্তার সারহানকে কিছুক্ষণ পূর্বে চেক আপ করেছেন। কিছু টেস্ট করা বাকি আছে, তা সম্পর্কে জানানোর জন্যই আশার সাহেব আর আজমল সাহেবকে ডাক্তার ডেকেছেন। সারহানের মাথায় হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আজ একটু বেশি কথা বলা হয়ে গেছে বুঝতে পারল। বুকে ক্ষত থাকায় হাতও ঠিকঠাকভাবে নাড়াতে পারছে না। হাত নাড়ালেই বুকে ব্যথা অনুভূত হচ্ছে। সাদাতকে দুপুরে বলেছিল আবিরের কি খবর জানাতে, এখনও সাদাত জানায়নি। কী অবস্থায় আছে আবির জানা প্রয়োজন। সারা নিজের চক্ষুদয় বন্ধ করলো। যদি একটু ঘুম হয় তবে মাথা ব্যথা কমবে। নেত্রপলব এক করার কিছুক্ষণ পরে কেবিনে কেউ একজন প্রবেশ করলো। সারান তখনই চোখ খুলে সরাসরি তাকালো দরজার দিকে। কুর্তি পরিহিত রমণীকে দেখে সারানের ভ্রুযুগল কুঁচকে গেল। এইখানেও চলে এসেছে মেয়েটি। মেয়ে সারানকে দেখতে এসেছে। এখানে আসার দুটো কারণ আছে, নিষাদ আর একজনের দেখা পাওয়া। মিহি সারহানের বেড সংলগ্ন এসে চেয়ারে বসল। বসে সারহানকে বলল, এখন কেমন আছেন মিস্টার সারহান? সারহান ভীষণ বিরক্ত হলো মিহিকার আগমনে। সে বিরক্তি প্রকাশ করল না, স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো আছি ভালোই, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার থেকে এমন প্রশ্ন আশা করি না মিস্টার। এখানে এসেছি তার কারণটা নিশ্চয়ই আপনিই হবেন। আসার কারণ কি? আপনি আহত হয়ে হসপিটালে আছেন তাই দেখতে এলাম। সারহান গম্ভীর কণ্ঠে বলল, দেখা শেষ, এখন আসতে পারেন। মেয়ে সারহানের অপমানে কিছু মনে করল না। সে বলল, মাত্রই তো এলাম, এত দ্রুত কেউ যায়? আপনাকে ঠিকঠাক মতো দেখলামও না। সারহানের মিহির সাথে কথা বলার ইচ্ছে নেই। সে গম্ভীর মুখ করে চুপ করে রইল। মেহিকা কেবিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখানে উপস্থিত কেউ নেই দেখে কিছুটা অবাক হয়েছে। ইচ্ছে ছিল এখানে এসে অন্তত একজনের সাথে দেখা হবে। হাসপাতালে আসার মুখ্য কারণ কারোর সাথে সাক্ষাৎ, কিন্তু সে তো নেই। আশাহত হলো মনে মনে। সারহানের সামনে মনে চলা ভাবনা প্রকাশ করল না। মেয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, আপনার ফ্যামিলি মেম্বার কেউ আসেনি? সারহান মেয়ের দিকে বিরক্তিসূচক তাকালো। মুখ হতে বর্গীয় শব্দ উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে বলতে বাধ্য নেই। মেহি সারহানের দিকে এক পলক তাকালো। সে বুঝতে পেরেছে সারহান তার সাথে কথা বলতে আগ্রহী নয়, কিন্তু সে এখনই হসপিটাল হতে যাবে না। মেহি পার্স হতে ফোন বের করলো। ফোন স্ক্রিনে ভেসে উঠেছে নিষাদের মিসড কল। এইটুকু সময়ে 20 বার কল দিয়েছে।
আবারও কল আসতে মিহি কল রিসিভ করলো। তখনই ভেসে এলো হুঙ্কার, তুমি কোথায়? মিহি ওষ্ঠে এলিয়ে হেসে বলল, তোমায় তো সকালেই বললাম, এর মাঝেই ভুলে গেছো? তুমি ওই সারহানকে দেখতে গিয়েছো? এসেছি। বারণ করা সত্ত্বেও ওখানে কোন সাহসে গিয়েছো? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। জানো, এখন আমি মিস্টার সারহানের কেবিনে বসে আছি। নিষাদ রাগে ফুঁসে উঠল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আধা ঘন্টার মধ্যে আমি হসপিটালের নিচে আসছি, তুমি আমার সাথে দেখা করবে। নিষাদ আদেশ করে কল কেটে দিল। মিহির মুখে ঝুলছে রহস্যময় হাসি। সারান গম্ভীর সুরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি আমার ডিস্টার্ব করছেন? একদম নয়, আপনাকে দেখতে এসেছি। সারান ভ্রুকুচকে বলল, আপনার সাথে আমার তো কোনো দেখতে আসার সম্পর্ক আছে বলে মনে হয় না। আপনাকে ঠিকমতো চিনিও না। আপনাকে আমায় চিনতে হবে না, আমি আপনাকে ভালো করেই চিনি। সারহানের মিহির হেয়ালিপনা কথা একদম ভালো লাগছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে। অন্য সময় হলে বের করে দিত কেবিন থেকে। এর মাঝে অরিত্রিকার আগমন ঘটল সারহানের কেবিনে। সে তানিয়া বেগমের সাথে হসপিটালে এসেছে। তানিয়া বেগম তাকে কেবিনে আসতে বলে ডাক্তারের চেম্বারে গিয়েছেন। দরজা খুলেই মিহির সাথে চোখাচোখি হয়ে গেল। অরিত্রিকা মিহিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। সে হাতে ধরে রাখা খাবারের বক্স নিয়ে প্রবেশ করলো। সারহান কার উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দেখলো অরিত্রিকা এসেছে। অরিত্রিকা হাতে থাকা খাবারের বক্স টেবিলে রেখে চুপচাপ দাঁড়ালো। এখন কি তার বাইরে যাওয়া উচিত ভেবে পেল না সে। মিহি অরিত্রিকাকে দেখে হেসে বলল, তোমার অপেক্ষায় করছিলাম। কেমন আছো অরিত্রিকা? অরিত্রিকা চমকিত নয়নে হাস্যরত মিহির দিকে তাকালো। সে আশ্চর্য হয়েছে অচেনা একটা মেয়ের মুখে নিজের নাম শুনে। অরিত্রিকাকে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি বজায় রেখে বলল, আরে অবাক হচ্ছে কেন? আমি তোমায় চিনি, এমনকি ছবিও দেখেছি তোমার। ছবির থেকে বাস্তবে দেখতে আরও সুন্দরী তুমি। অরিত্রিকা যেন আরও বেশি অবাক হলো। তাকে কিভাবে দেখেছে আর ছবি বা কোথায় পেল? অরিত্রিকা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় কিভাবে চেনেন আর ছবি বা কোথায় পেয়েছেন? তোমার কথা শুনেই তো দিবারাত্রি পার করি আমি। আর ছবি দেখেছি একজনের ফোনে। শাড়িতে তোমায় অসম্ভব সুন্দর লাগে কিন্তু। অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। শাড়ি পরিহিত ছবি কোথায় দেখলো? এমনভাবে কথা বলছে যেন তাকে অনেক আগে হতে চেনে। অরিত্রিকা কিছু বুঝে উঠতে পারছে না। মিহি হাতে থাকা ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, আমায় যেতে হবে। তোমায় দেখার ইচ্ছে ছিল স্বচক্ষে, আজ পূরণ হয়ে গেল। অরিত্রিকা সাবধানে চলাফেরা করো, কখন কি হয় বলা যায় না। মিস্টার সারহান, নিজের খেয়াল রাখবেন, আসছি। মিহি আর দেরি করল না, দ্রুততার সহিত বেরিয়ে গেল কেবিন হতে। অরিত্রিকা এসে চেয়ারে বসলো। সে ভাবতে ব্যস্ত, মেয়েটাকে নিশ্চয়ই সারান ভাইয়ের ফ্রেন্ড হবে, কিন্তু কথা ধরন দেখে তো মনে হলো না। তাহলে কে হতে পারে? উফ, 2 দিন পর পর কোথায় থেকে নতুন মেয়ের আমদানি হয় বুঝে উঠতে পারে না সে। বলতে ইচ্ছে করে, কেন রে, আর কোনো ছেলে কি নেই দুনিয়ায়? তোদের সারান ভাইয়ের সাথেই পরিচিত হতে হবে? সারান এখনও মিহির কথাগুলো নিয়ে ভেবে চলেছে। অতিশয় চিন্তিত সে। কপালের রগগুলো মধ্যভাগে ফুটে উঠেছে। সে অনেকটাই নিশ্চিত মিহি তাদের বিষয়ে অনেকটাই অবগত। শেষের বাক্য বারবার এটাই প্রমাণ করছে তাদের সাবধান হতে বলা হয়েছে। তবে কি কোনো বিপদ আসছে? মেহের বিষয়ে সব কিছু জানা জরুরি তার। 4 দেয়ালে বন্দি থেকে কিছুই তার হাতে নেই। সব কিছু আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। মেয়েটাকে সারহান ভাই? অরিত্রিকার সন্দিহান সুর, কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। সারান অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে ভ্রুকুচকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সারান সহজ সরল কণ্ঠে উত্তর দিল, মেয়েটিকে আমি চিনি না। চিনেন না? কিন্তু এখানে কি করছিলেন উনি? আমায় দেখতে এসেছিলেন। তাও বলবেন আপনি চিনেন না? সারহানের দৃষ্টি সংকুচিত হলো। অরিত্রিকার বড়দের মতো প্রশ্ন করাটা কেন যেন ভালো লাগলো। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চিনি না বললে ভুল হবে। ঢাকায় দেখা হয়েছিল একবার। অরিত্রিকার চোখ ছোট ছোট করে তাকালো। সারহানকে পর্যবেক্ষণ করে দেখে মনে হলো মানুষটি সত্যি বলছে। কিন্তু সারহান ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে সহ্য হয় না। এতটা জেলাস ফিল করার মতো কিছু হয়নি। এসব ভেবে রাতের ঘুম হারাম করার দরকার নেই। আমরা পরিচিত, শুধু এতটুকুই জেনে রাখ। অরিত্রিকা সারহানের কথা শুনে মুখ হা হয়ে গেল। সারহান ভাই তার মনের কথা কিভাবে বুঝলো? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে আমার মনের কথা জেনে গেলেন? সারহান মাদকতা মিশ্রিত সুরে বলে উঠল, তোর চোখ দেখে। সারহানের সোজা সাপটা উত্তর অরিত্রিকার ভেতর নাড়িয়ে দিল। বুক ধরফর করে উঠল। এই কথায় মাদকতা মেশানো ছিল। সারহান অরিত্রিকাকে স্বাভাবিক করার জন্য বলল, আমায় উঠতে হেল্প কর, একা উঠতে পারবো না। অরিত্রিকা কিছুটা স্বাভাবিক হলো যেন। চেয়ার থেকে উঠে সারহানকে বসতে সাহায্য করতে গেল। সারহান অতি কষ্টে এক হাতে ভর করে উঠে বসার চেষ্টা করলো। অরিত্রিকা সারহানের বাহু ধরে বসানোর চেষ্টা চালাচ্ছে। তার এইটুকুন শরীরে সারহানের মতো সুঠাম দেহের লম্বা চড়া মানুষকে ওঠানো প্রায় অসম্ভব। তবু অনেকক্ষণ চেষ্টার পর সারহান উঠে বসল। অরিত্রিকা সারহানের পিঠের দিকে বালিশ দিয়ে দিল। সারহান বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। অরিত্রিকা হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু হলেই তো পটল তুলতাম। আপনি এত ভারী কেন?
কী খান বলুন তো? সারান অরিত্রিকার আজব প্রশ্ন শুনে চাপা সুরে বলল, ইডিয়েট একটা, প্রতিদিন তো দেখিস কী খাবার খাই। অরিত্রিকা সারানের কথা রেগে বলল, এখন তো স্টুপিড বলবে না আমায়? আমি যে হেল্প করলাম তা তো মনেই থাকবে না। এরপর থেকে হেল্প লাগলে আপনার ওই মিহিকে বলবেন হেল্প করতে। সারান বিস্ময় নিয়ে বলল, আমার মিহি? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, হুম, আপনার মিহি। দেখলাম তো আপনার টানে ঢাকা থেকে ছুটে এসেছে। কত দরদ। সারান ফোঁস করে শ্বাস ছাড়ল। কিছুটা নড়ে চড়ে বসল সে। এবার কিছুটা হলো আন্দাজ করলো বিষয়টা। সুযোগ বুঝে ঠিকই শুনিয়ে দিল। সারান অরিত্রিকার রাগান্বিত মুখপানে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অরিত্রিকা রেগে মেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান তা দেখে মোলায়েম কণ্ঠে বলল, মনের মাঝে রাগ, ভালোবাসা, অভিযোগ, অভিমান পুষে রাখতে নেই। সময় থাকতে বলে দিতে হয়, নতুবা সময়ের ভিড়ে মানুষ হারিয়ে যায়। এর মাঝে পেরিয়ে গেছে দিন, সপ্তাহ, মাস। সময় যেন দ্রুততার সহিত তার পথ নিয়ে চলেছে। চোখের পলকে 1 মাস কেটে গেল দেখতে দেখতে। অথচ মনে হচ্ছে এই তো সেদিনই তো সারানের সকল বন্ধু মহলের সাথে দেখা হলো। অসুস্থ থাকলেও অনেকটা সময় কাটিয়েছে তারা। সময়টা যেন ফুরিয়ে গেল। পরন্ত বিকেল। সারান ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করলো। বাহির থেকে আসা অতিরিক্ত গরমে শার্ট কর্মাক্ত দেহে আটসাট হয়ে আটকে আছে। অতিরিক্ত গরম অসহ্যকর লাগছে। আশপাশ চোখ বুলিয়ে নিল। কে কোথায় আছে ঠাউর করতে পারল না। পরিবারের কারও দেখা পেল না। দিন দুপুরে যেন শুনশান ভুতুড়ে পরিবেশ লাগছে। পা বাড়িয়ে ডাইনিং রুমে আসতে রান্নাঘর হতে ভেসে আসছে টুংটাং ধ্বনি। সারহানের মনে হলো হয়তো কেউ রান্নাঘরে আছে। সেদিকে আর মনোযোগ না দিয়ে সে সোফায় ক্লান্ত শরীর এলিয়ে বসে পড়ল। সোফায় থাকা এসি রিমোট দ্বারা এসি অন করে দিল। শীতল হাওয়ায় তার চোখে ঘুম চলে আসছে। সে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময়ের বিশ্রাম শেষে নিজ কাজে ফিরতে পেরেছে সে। ক্ষত শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকের মাঝে। সারহান ভাই, আপনার শরবত। খেয়ে ঝটপট বলুন কেমন হয়েছে। সুমিষ্ট ঋণী ঋণী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে সারহান চক্ষুদ্বয় মেলল। ঘাড় বাঁকিয়ে অরিত্রিকার দিকে তাকালো। শরবতের গ্লাস হাতে অরিত্রিকা মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মূলত সারহানকে শরবত দেওয়ার জন্য অপেক্ষারত সে। সারহান সোজা হয়ে বসল। দুহাতের চুল পেছনের দিকে ঠেলে শুধালো, আমি তো শরবত বানাতে বলিনি। অরিত্রিকা হাসল। সে বলল, বলেননি তো কী হয়েছে? আপনি তো বাইরে হতে এসেছেন, নিশ্চয়ই টায়ার্ড অনেকটা, তাই আপনার জন্য বানিয়েছি। অরিত্রিকা কথা শেষ করেই শরবতের গ্লাস সারহানের দিকে এগিয়ে দিল। সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকার হাত হতে গ্লাস নিল। সারহান শরবতে চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, তুই হঠাৎ শরবত বানাতে গেলি কেন? মা চাচি কোথায়? অরিত্রিকা সারহানের পাশে চটপট ভাব নিয়ে বসল। তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সারহান আগ্রহী হয়ে বসে আছে উত্তরের আশায়। অরিত্রিকা নিজ ওড়না দিয়ে ঘরমুক্ত মুখশ্রী মুছে বলল, মা আর বড় মা একটু বাজারে গিয়েছি কিছু কেনাকাটা করতে। ও, আমি এসেছি বুঝতে কী করে? গাড়ির শব্দ পেয়েছি তো। সারহান আর কিছু না বলে শরবত খাওয়ায় মনোযোগী হলো। অরিত্রিকা নীরব দর্শকের ন্যায় বসে রইল। আজ অনেক খুশি সে। এই প্রথম নিজ হাতে সারহানকে শরবত বানিয়ে খাইয়েছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সারহান কী বলে শোনার জন্য। সারহান শরবত সম্পূর্ণ খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো। চোখ ঘুরিয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে অন্যদিকে তৃপ্ত সুরে বলল, শরবত ভালো হয়েছে। অরিত্রিকার চোখ মুখ খুশিতে চকমক করতে লাগলো। আনন্দের সহিত গদগদ ভাব নিয়ে বলল, সত্যি? সারহান অরিত্রিকার আনন্দিত ভাব দেখে অরিত্রিকার মুখ পানে তাকালো। সন্তর্পণে এক দৃষ্টিতে অনুধাবন করলো। মেয়েটা এত অল্প কথায় খুশি হবে ভাবেনি সে। সে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হুম। অরিত্রিকার ইচ্ছে করছে লাফাতে, কিন্তু এখন সে তেমন কিছুই করবে না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। মনে যেন প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। মানুষটার সাথে অল্প একটু কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সে তো তৃষ্ণার্ত পথিকের না সারহানের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে। যেন দেখলেই শান্তি। সব কিছু সারহানের অগোচরে করে। ইদানিং খেয়াল করছে সে সারহান তাকে আগের মতো বকা বা অপমান কোনোটাই করে না। এড়িয়েও যায় না। তার সাথে কথা বলে মাঝে মাঝে। একটা মানুষের হঠাৎ পরিবর্তন অরিত্রিকাকে খুব করে ভাবায়। অরিত্রিকার ভাবনার মাঝে সারহান বলে উঠল, ভার্সিটিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়া হয়েছে? ভর্তিও হয়ে গেছে। আগামী মাসের শেষ হতে ক্লাস শুরু হবে। অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সে বলল, ওহ, ইস্টার ভর্তি হয়েছে? হুম, হয়েছে। তবে ডিপার্টমেন্টে আলাদা। একই ভার্সিটিতে দুজনে পড়তে পারবো, এতেই আমি খুশি। সারহান সাবধানী বাণীতে বলল, পাবলিক ভার্সিটিতে রাজনীতি চলে। ছাত্র রাজনীতি অনেকেই করে, তাদের থেকে দূরে থাকবি, আর কোনো ছেলের সাথে মিশবি না। অরিত্রিকা অবুঝে নেয় বলল, তাহলে আপনার থেকেও কি দূরে থাকতে হবে? সারহান ভ্রুকুচকে বলল, কেন? আপনিও তো আগে ভার্সিটিতে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সারহান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়েছি আমার কাজ নেই। কি বললাম আর কি বুঝছিস? ক বললে ম বোঝার অভ্যাস গেল না তোর? অরিত্রিকা অবাক হয়ে বলল, আপনি তো ক বলেননি। সারহান কিছু বলল না।
চুপ রইল। এখন কিছু বললে ভুলভাল বুঝবে। অরিত্রিকা কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। অরিত্রিকার হঠাৎই মনে হলো মনের কথা। সে সকালে বড় মায়ের থেকে শুনেছে মন আসবে আগামীকাল, সাথে রায়, প্রিহাল আর ইফাতও আসবে। কেন আসবে সঠিক জানা নেই অরিত্রিকাকে, শুধু বলেছে কোনো একটা কাজে আসবে। সকাল থেকে ভেবে চলেছে ওই মুনাপু কেন আসবে, আসলে সারান ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলবে, যা একদম অপছন্দ অরিত্রিকার। অরিত্রিকা সারানকে মুখ গোমড়া করে বলল, মুনাপু আগামীকাল আসবে। সারান নির্বিকার চিত্তে বলল, তো? সারানের কোনো আগ্রহ না দেখে অরিত্রিকা থতমতে খেল। ঠোঁট উল্টে বলল, মন আপু আসছে, খুশি হননি? আমার শুধু মন আসবে এটা কেন বললি? তার সাথে আরও 3জন আসবে, এদের কথা বলা উচিত ছিল। আমি তো ভেবেছিলাম মন আপুর কথা শুনে খুশি হবেন। ওরা সকলে আসছে, আমারও ভালো লাগছে। এখন এটা ভেবে বসে থাকিস না মন আসছে বলে আমার ভালো লাগছে। অরিত্রিকা মুখ ভার করে বলল, হুম, তো আপু কেন আসছে হঠাৎ? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। ফারহান বুঝলো অরিত্রিকার এত আগ্রহের কারণ। সে জানে অরিত্রিকা মনকে একদম পছন্দ করে না। কারণটা সারানের সাথে কথা বলা। ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের কথা বলা দেখলে যে কেউ জেলাস ফিল করবে। শাহরান প্রত্যুত্তর করল, মন আর ইফাতের সামনে মাসে বিয়ে, তাই আমাদের ইনভাইট করতে আসছি। অরিত্রিকার ভার মুখে যেন হাসি খেলে গেল। সে উৎফুল্ল হয়ে বলল, আগে বলবেন তো, শান্তি লাগছে শুনে। দেখেছেন আপনার ফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আপনি এখনও সিঙ্গেল রয়ে গেলেন। শাহরান অষ্টযুগল এলিয়ে হেসে বলল, তোর বিয়ে দিয়ে দিই, তাহলে তো আমিও সিঙ্গেল থাকবো না আর মিঙ্গেল হয়ে যাব। অরিত্রিকা কিছু না বুঝে তড়িঘড়ি করে বলল, হুম, আমি বিয়ে করতে রাজি নই, এখনও দেরি আছে। শারান হতাশার সুর টেনে বলল, তাহলে আর কি, ফ্রেন্ডরা সকলে বিয়ে করুক আর আমি তাদের বিয়ের দাওয়াত খাই। মুনাপুর বিয়েতে যেতে হবে, আমার তো শপিং করা বাকি, কবে যাওয়া যায় বলুন তো? অরিত্রিকা নিজ মনে অনবরত কথা বলেই চলেছে। সে যেন আজ কথার পশটা সাজিয়ে বসেছে। আশেপাশে তার খেয়াল নেই, কেউ একজন তাকে গভীর দৃষ্টিতে দেখে চলেছে। শারহান পলকহীন দৃষ্টি অরিত্রিকার পানে ফেলে তাকিয়ে আছে। মনে যা চলছে মুখ ফুটে শারহানকে নির্দ্বিধায় বলে চলছে। শারহানও শুনে চলেছে। অরিত্রিকা যদি জানতো শারহান নামক পাষাণ পুরুষটির মনে তাকে ঘিরে যত জল্পনা কল্পনা আছে, তাহলে হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যেত। প্রণয় কী সময় বা বয়স দেখে আসে? প্রণয়ের আগমন তো হঠাৎ দমকা হাওয়ার ন্যায় জীবনে আসে, যা সাদা কালো জীবনকে রাঙিয়ে দেয়। আশা সাহেব অফিস থেকে ফিরেছেন সন্ধ্যার পরে। ভীষণ ক্লান্ত থাকায় নিজ রুমে ঘণ্টা দুয়েক বিশ্রাম করেছেন। তানিয়া বেগম স্বামীকে চা দিয়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। আশা সাহেব বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা হাতে বিছানায় বসে পড়লেন। সাদাতকে পাঠিয়েছেন শারহানকে ডাকার জন্য। আজ কিছু জরুরি কথা বলবেন তিনি। চা খেতে খেতে অপেক্ষা করছেন শারহানের জন্য। শারহান দরজা খোলা থাকা সরাসরি প্রবেশ করলো বাবার রুমে। আসতেই দেখলো আশা সাহেব চা হাতে বসে আছেন বিছানায়। শারহান গিয়ে বাবার পাশে দূরত্ব বজায় রেখে বসলো। হঠাৎ কেন ডেকেছে ঠাউর করতে পারল না শারহান। আশা সাহেব শারহানকে দেখে বললেন, শরীর কেমন আছে? শারহান বাবার কথায় মৃদু হাসলো, হেসে বলল, একদম ফিট অ্যান্ড ফাইন। সামনে মাসেই তো 2 মাস, তারপরেই তো নির্বাচন। শুনলাম তুমিই নাকি এমপি পদে দাঁড়াতে চাইছো। ঠিক শুনেছেন। আশা সাহেব চিন্তিত মুখে বললেন, এমপি পদটা কিন্তু উচ্চপদস্থ, তুমি কি পারবে দায়িত্ব পালন করতে? শারহান অধিক মনোবলের সহিত বলে উঠল, অবশ্যই পারবো। পারবো বলে এমপি পদে দাঁড়াতে চাইছি। আশা সাহেব কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে কাপটা বিছানার পাশে রাখলেন। কিছুটা মৌন থেকে বললেন, নয়ন তালুকদারকে আজ পুলিশ অ্যারেস্ট করেছেন। এ নিয়ে রাজশাহী সহ সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। ভাবতে অবাক লাগছে, ক্ষমতার জন্য একজন এমপিকে মারলেন। শুনলাম ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন তাকে। খবর আগেই পেয়েছি, তবে চমকপ্রদ বিষয় হলো এখানে নিষাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি ভেবেছিলাম নিষাদও জড়িত। আমিও তাই ভাবছি। এখন তো শুনলাম নিষাদের এসবে যুক্ত নয়। মিহিকে চিনেন? কোন মিহি? যার ছবি আমায় দেখিয়েছিলেন কিছুদিন আগে, খবর নিতে বলেছিলেন নির্বাচন অফিসে কোন কর্মকর্তার মেয়ে? শারহান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে? কোনো খবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। মেয়েটি নিষাদের ফ্রেন্ড। মেয়েটি অন্য দেশে থাকে। আশা সাহেব অবাক হয়ে বললেন, তাহলে তোমার সাথে দেখা করতে কেন এসেছিল? আর নিজের পরিচয় কেন লুকালো? নিষাদ হয়তো পাঠিয়েছিল। এখনও পুরো তথ্য পাইনি মিহির সম্পর্কে, তবে পেয়ে যাব। আশা করছি এবার জানতে পারবো মেয়েটার উদ্দেশ্য। সাবধানে থেকো, সময়টা খারাপ। একবার বেঁচে ফিরেছ, আমি চাই না আর এমন পরিস্থিতিতে তুমি পড়ো। ওকে। শাহরান দেয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর দিল। সময় 8:30। আবিরের কিছু ডকুমেন্টস পাঠানোর কথা ছিল, এখনও পাঠায়নি। শাহরান আশা সাহেবের দিকে তাকিয়ে বলল, বিজনেস কেমন চলছে? অনেকদিন খবর নেওয়া হয় না। চলছে ভালো। তোমার তো সময় দেওয়ার কথা ছিল অফিসে, এখন তো আমাদের থেকে বেশি ব্যস্ত তুমি। দেখছেন তো কতটা বিজি। এর মাঝে শাহরানের ফোন বেজে উঠল। শাহরান ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। আবির কল করেছে। সে দেরি না করে কল ধরল তটস্থ ভঙ্গিতে। শাহরান বলল, বল।
অপর পাশেতে আবির কিছু কথা বলল। শাহরান তা শুনল শুধু। কয়েক মিনিট পরেই শাহরান কল কেটে দিল। লক্ষ্য ওপেন করে হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু কাগজের ছবি দেখে নিল। ছবিগুলো চেক করে দেখলো সব তথ্য ঠিক আছে। সে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফোনটা বিছানার উপর রাখলো। আরশাদ সাহেব বললেন, কে কল দিয়েছিল? আবির কল দিয়েছিল। শাহরানের ফোনে মেসেজ আসলো তখনই। শাহরান ফোন হাতে নেওয়ার আগে আশা সাহেবের চোখ অনিচ্ছা সত্ত্বেও ফোন স্ক্রিনে পড়ল। তাকাতেই কপাল কুঁচকে গেল ওনার। পরিচিত কারো ছবি ছেলের ফোনের ওয়ালপেপারে দেখে আশা সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি সন্দেহজনক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। শাহরান আশা সাহেবের নজর খেয়াল না করে ভ্রুযুগল মেসেজ চেক করতে উদ্যত হলো। কপাল গাঢ় ভাঁজ ফেলে চেক করে দেখল তাদের দলের একজন কর্মী নয়ন তালুকদার অ্যারেস্ট হয়েছেন তা জানিয়েছে। শাহরান দেখে রেখে দিল শুধু। বাবার দিকে তাকিয়ে দেখলো তার দিকে কেমন চোখ করে তাকিয়ে আছেন। শাহরান বুঝলো না হঠাৎ কী হলো আরশাদ সাহেবের। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে শাহরানকে বললেন, তুমি কি চাইছো আজমল আর আমার সম্পর্কে ফাটল ধরুক? দুজনের ভাইয়ের সম্পর্ক ছিন্ন হোক? শাহরান বাবার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে না কী নিয়ে কথা বলছে আর সেই বা কী করছে। বাবা, আপনি কি বলছেন? আশা সাহেব শক্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি শাহরান। এভাবে আমার বিশ্বাস না ভাঙলেও পারতে। আশা সাহেবের কথা শুনে শাহরান ভাবল সে কী করেছে। অনেকটা সময় ভেবেও সে বুঝতে পারল না। শাহরানকে চুপ থাকতে দেখে আশাদ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, তোমার ফোনের ওয়ালপেপারে অরিত্রিকার ছবি কী করছে শাহরান? শাহরান আশা সাহেবের কথা শুনে কোনো বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। আজ শান্ত লাগছে। আশা সাহেব ক্রোধ সংবরণ করে ছেলের দিকে তাকালেন। শাহরানকে তার অতি শান্ত মনে হচ্ছে। কোনো হেলদোল নেই, তার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আশাদ সাহেবের রাগ যেন মাথা চাড়া দিয়ে উঠল। এমন শান্ত স্বভাব তাকে বিস্মিত করলো। উনি ভেবে পাচ্ছেন এসব সকলে জানলে পরিস্থিতি কি হবে। আজমল সাহেব কেমন প্রতিক্রিয়া করবেন চিন্তায় মাথা কাজ করছে না। শাহরানের মনে এমন কিছু ছিল তিনি বুঝতে পারেননি। এমন সন্দেহজনক কিছু খেয়ালও করেননি। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি। তুমি কি চাইছো? আশা সাহেবের কণ্ঠস্বর গম্ভীর। আদেশার্থ মিশে আছে তাতে। শাহরান কিছুক্ষণ আশা সাহেবের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। শাহরান শান্ত কণ্ঠে জানতে চাইল, আপনি কোন উত্তর শুনতে চাইছেন? পজিটিভ অর নেগেটিভ? তোমার এই কাণ্ডের জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি হোক আমি চাই না। তোমার বাবা, আমি তোমার মনে কী চলছে ছবিটা দেখেই বুঝেছি। যা ভাবছো তা কখনই সম্ভব নয়। নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আমি চাই না। আজমলও মেনে নেবে না। তোমার থেকে নেগেটিভ মন্তব্যই আশা করছি। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত বাবা। আমার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আশা সাহেব উঠে দাঁড়ালেন। তুমি তোমার লিমিট ক্রস করছো শাহরান। শাহরান হাসলো। বলল, আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে লিমিট ক্রস হয়েছে। অরিত্রিকা তোমাকে কখনো অন্য নজরে দেখেনি। আর তুমি যে তাকে পছন্দ করো এটাও নিশ্চয় জানে না। শাহরান কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, অরিত্রিকার থেকে জানতে চাও আমায় কোন নজরে দেখে, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আশা সাহেব দমে গেলেন। শাহরান উঠে দাঁড়ালো। বাবার থমথমে মুখ দেখে কিছুটা মজা পেল সে। আশা সাহেব হার মানা কণ্ঠে বললেন, তুমি কি অরিত্রিকাকে? শাহরান আশা সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আশাদ সাহেব থ হয়ে বসে আছেন নিজ বিছানায়। মুখ অধিক থমথমে, মুখে কোনো কথা নেই। একবারও টু শব্দ করেননি। সব কথা যেন গলদেশে আটকে গেছে। ছেলের মনে অরিত্রিকাকে নিয়ে এসব ভাবনা ছিল তা শুনে এক মুহূর্তে তিনি বাক্রুদ্ধ হয়ে গেছেন। অতিশয় চিন্তার রেখা কপালে ফুটে উঠেছে। রগগুলো টান টান হয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেল তবুও কোনো সুরাহা করতে পারলেন না। এই বয়সে এসে সোনার টুকরো ছেলে যে তার নিজ ভাইকেই আর ওই বেয়াই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এটাই অবাক করেছে আশা সাহেবকে। ভাইয়ের সামনে কিভাবে যাবেন ছেলে সম্বন্ধ নিয়ে? স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে শাহরান, কিন্তু মেয়েঘটিত কোনো রিপোর্ট শুনেনি। আর বিয়ের বয়সে এসে ছেলে যে কাউকে ভালোবাসবে তা যেন আশা সাহেবের কাছে কল্পনাতীত ছিল। ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাই বলে নিজের চাচাতো বোনকে ভালোবাসতে হবে? এটা আশা সাহেবের কাছে কঠিন অন্যায় মনে হচ্ছে এই মুহূর্তে। কঠোর দৃষ্টিতে শাহরানের দিকে আশা সাহেব তাকিয়ে আছেন। শাহরান চিন্তামুক্ত হয়ে নির্বিকার চিত্তে ফোন টিপে চলেছে সোফায় বসে। মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। এত বড় কথা বাবার সামনে বলে কেমন স্বাভাবিক ব্যবহার কেন করছে তা আশা সাহেব ভেবে পাচ্ছেন না। এই প্রথম কোনো ছেলেকে দেখলেন তিনি নিজ মুখে বিয়ের কথা বলতে, ভাবতে উদ্ভট লাগলো। আশা সাহেব শাহরানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আমি আজমলকে বিয়ের কথা বলতে পারবো না। তুমিও এ বিষয়ে কোনো কথা বাড়িতে না বললে খুশি হব। অরিত্রিকার ভাবনা মাথা হতে ঝেড়ে ফেলো। শাহরান তাকালো আশা সাহেবের দিকে, তার দৃষ্টি সরল। সে বলল, এখনই চাচার সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই। আর অরিত্রিকাকে ঘিরে ভাবনা মস্তিষ্ক হতে কখনোই যাবে না। ভাবনাগুলো মেমোরি কার্ডে আবদ্ধ নয়, যখন ইচ্ছা চাইলেই ডিলিট করে দিব। আশা সাহেবের শাহরানের হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তিনি বললেন, তুমি কি চাইছো সঠিক বলবে?
অরিত্রিকা আমাদের চৌধুরী বাড়ির ছোট মেয়ে। তোমাদের দুই ভাইকে যতটা স্নেহ করি ততটা অরিত্রিকাকেও স্নেহ করি। ওকে নিয়ে এমন কিছু করো না যার কারণে আমাদের সম্মানে আঘাত লাগে। সারান বুঝল বাবার বিচলিত ভাব। সে জানে আশা সাহেব অরিত্রিকাকে অনেক ভালোবাসেন আর স্নেহ করেন। একজন বাবা মেয়েকে যতটা আগলে রাখে ঠিক ততটাই আগলে রাখার চেষ্টা করেন। সারান সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি চাইছি অরিত্রিকা নিজেকে গুছিয়ে নিক। মাত্রই ভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়াশোনা নিজের জীবন এখনই গড়ে নেওয়ার সময়। নিজেকে কিছুটা সময় দিয়ে জীবনটা গুছিয়ে নিতে থাকুক। আমি না হয় একটু অপেক্ষা করে অরিত্রিকাকে নিজ জীবনে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দুজনের জীবন গুছিয়ে নিব। সারানের কথা শুনে হারান সাহেব কিছুটা নরম হলেন। তিনি বুঝেছেন ছেলে তার একরোখা। যা চাইবে তা যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। অরিত্রিকাকে সারান ভীষণ ভালোবাসে তা আশা সাহেবের আর বুঝতে বাকি রইল না। ভাইকে কিভাবে সবটা বলবেন তিনি? শেষ বয়সে এসে ছেলের জন্য এখন ভাইয়ের মেয়ের বিয়ের কথা বলতে হবে, ভাবতে বিরক্ত হলেন তিনি। চঞ্চল মেয়েকে তার বদ মেজাজি গম্ভীর ছেলের সাথে সহজে বিয়ে দিতে চাইবেন না আজমল সাহেব। দুজন দুই মেরুর মানুষ, এদের বিয়ে কি আদৌ সম্ভব? তোমার যে ভয়ঙ্কর রাগ আজমল তার মেয়েকে তোমার হাতে সহজে দিবে না, এটা মাথায় রেখো। সারান আশা সাহেবের কথা শুনে বলল, আমার রাগ অন্যায়কারীদের উপর প্রকাশ করি। অরিত্রিকা কোনো অন্যায়কারী নয়, তার রাগ নয় ভালোবাসা প্রকাশ করব তার প্রতি। আমার ভালোবাসা অনুভূতি ঠুনকো নয়। জীবন সঙ্গিনীকে কীভাবে আগলে রাখতে হয় তা আমি জানি। লজ্জা করছে না বাবার সামনে ভালোবাসার কথা বলছো? সারান সোফা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিকভাবে বলল, ভালোবাসার কথা বলছি, এতে লজ্জা কেন করবে? এমন করে বলছেন মনে হচ্ছে বিয়ের পর বাসর রাতের কথা আপনাকে বলছি। আশা সাহেব মুখ কুঁচকে বললেন, নির্লজ্জ একটা। আমি অবাক হচ্ছি এটা জেনে তুমি আমার সামনে এসব বলছো। আগে তো এমন ছিলে না। সারান আশা সাহেবকে ব্যঙ্গ করে বলল, আমি তোমার ছেলে, তোমার গুণগুলোই তো আমি পাবো স্বাভাবিক। মায়ের সাথে রিলেশন তোমার থাকাকালীন ঘটনা আমি শুনেছি, এগুলো আর না বললাম। এখন আবার বলো না আমি কার মতো হয়েছি। আশা সাহেব ছেলের মুখে এমন কথা শুনে লজ্জা পেলেন। লজ্জা যেন মাথা কাটা যাচ্ছে। সত্যি কথা শুনে খুক খুক করে কেসে উঠলেন তিনি। এতদিন ছেলেকে নিয়ে গর্ব করেছেন তিনি, সারহান তো তার থেকেও এক ধাপ এগিয়ে। এসব গোপন খবর বাইরে যাওয়া মানে তার সম্মান শেষ। সারহান আবারও বলে উঠল, প্রস্তুতি নিন আপনার ভাইকে মানানোর। চাচাকে কিভাবে মানাবেন সেটা আপনার ব্যাপার। যদি না মানাতে পারেন তবে আলাদা পন্থা অবলম্বন করতে বাধ্য হব আমি। সারহানের ঠান্ডা মাথায় হুমকি শুনে আশা সাহেবের কাশি থেমে গেল। অবিশ্বাস্য চাহনিতে ছেলের দিকে তাকালেন। ছেলে তো নয়, যেন মাফিয়া। সারান আশা সাহেবকে আর কিছু বলল না। ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে গেল। আশা সাহেব সারানে চলে যাওয়ার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। নিজেকে প্রশ্ন করলেন, এই ছেলে আমার তো? সারান আশা সাহেবের রুম থেকে বেরোতেই চোখে পড়ল সাদাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সাদাতের কাছে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সাদাত দরজার পাশে থেকে কিছুটা সরে এলো। দাঁত কেলিয়ে বলল, রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তোমরা তো জরুরি কথা নিয়ে আলোচনা করছিলে তাই। সারান ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, তোকে পাহারা দিতে বলা হয়েছে? সাদাত একটু ভাব নিয়ে বলল, বলনি, কিন্তু আমি তো তোমাদের সিক্রেট কথা কেউ না জানে তাই হেল্প করেছি। তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত, অথচ তা না করে কথা শোনাচ্ছ। সারান সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কাজের জন্য তোকে কখনো ধন্যবাদ দেব না। ওয়েট এ মিনিট, তার মানে তুই সব কথা শুনেছিস? সাদা ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি লোকালো। সে তো সারান আর আশা সাহেবের সব কথা শুনেছে, ইচ্ছে করে শোনেনি। নিচতলা যাওয়ার সময় অরিত্রিকাকে নিয়ে কথা হচ্ছিল, তখন কি কথা হচ্ছে আগ্রহী হয়ে শুনেছে। প্রথমে কথোপকথন শুনে সাদাতের মাথা ঘুরে উঠেছিল। সারান যে অরিত্রিকার বিষয় নিয়ে এতটা সিরিয়াস জানত না। বিয়ের কথা শুনে যেন দিন দুনিয়া ভুলে বসেছিল সে। একের পর এক ধাক্কা খেয়েছে সে, এতেই চোখে অন্ধকার দেখছে। সারান চাপা স্বভাবের সকলেই জানে। চাপা স্বভাবের আড়ালে নিজের অনুভূতি দমিয়ে নিজেকে স্বাভাবিক রেখেছে ভাবতেই সাদাতের অবাকতার রেশ আকাশ ছুঁয়েছে। সাদাত মিনমিনে কণ্ঠে বলল, শুনেছি। সারান সাবধানী কণ্ঠে বলল, যা শুনেছিস তা আর কারো কানে যেন না যায়। সাদাত দ্রুততার সহিত বলল, ঠিক আছে ভাই, কাউকে বলবো না। সারান সেখান হতে চলে যাবে এমন সময় সাদাতকে ডেকে বলল, চল আমার সাথে। সাদাত বলল, কোথায়? আমার রুমে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না তোর সাথে। দুই ভাই মিলে আজ আড্ডা দিব সারা রাত। সাদাত সারানের কথা শুনে লাফিয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে। কতদিন পর ভাইয়ের সাথে আড্ডা দিবে ভাবতেই মন খুশি হয়ে গেল। সাদাত আর দেরি করলো না, সারানের কাছে গেল। সারান আর সাদাত হাঁটছে। দুজনেই চুপ। সাদাত হাঁটতে হাঁটতে সারানকে বলল, ভাই একটা কথা বলি। অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে বিষয়টা। সারান হাঁটতে হাঁটতে উত্তর দিল, বল। সাদাত মুখ গোমরা করে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি ভাই। চাচাতো বোনকে ভাবি ডাকতে হবে ভাবতে অদ্ভুত লাগছে। তোমার থেকে তো আমি বেশি টেনশনে আছি। এখন থেকেই অরিককে ভাবি ডাকার প্র্যাকটিস করা শুরু করতে হবে। আবার তুমি হবে আমার দুলাভাই ভাবা যায়। কোন দিকে যাব আমি? মাথা ঘুরে যাচ্ছে তো।
সারান হাঁটা থামে সাদাতের দিকে তাকালো। সাদাতের মাথা নেড়ে দিয়ে বলল, এসব নিয়ে টেনশন না করে পড়ালেখা নিয়ে টেনশন কর, তাও রেজাল্ট ভালো হবে। সাদাত চুপ মেরে গেল। সারান সাদাতকে পিছু ফেলে নিজ রুমে প্রবেশ করলো। সাদাত গোমরা মুখে সারানের পিছু পিছু গেল। সকাল সকাল সারানের বন্ধুমহল চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাতে রওনা দিয়েছিল। সকাল থেকেই তানিয়া বেগম, সাথী বেগম মেহমানদের আপ্যায়নের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। রায়, মুন, প্রিয়াল, ইফাত সকলে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়েছে। আশা সাহেব আর আজমল সাহেব খাওয়া দাওয়া করে নিজেদের অফিসে গিয়েছেন। আশা সাহেবের রাতের ঘটনার পর থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। সারহানকে এড়িয়ে চলছেন তিনি। সারহানের বন্ধু মহলের সাথে দুই একটা কথা বলেছিলেন, বাড়ির কারোর সাথে তেমন একটা কথা বলছেন না, গম্ভীর হয়ে আছেন। আজমল সাহেব আশা সাহেবের আজব ব্যবহার খেয়াল করলেও তেমন পাত্তা দেননি। অফিসে দেরি হয়ে যাওয়া কোনো মতে সকলের সাথে কথা বলে দুই ভাই বেরিয়েছেন। সকালের খাবার খেয়ে সকলে ছাদে উপস্থিত, শুধু তানিয়া বেগম, সাথী বেগম, সাদাত বাদে। তারা দুজনে কাজে ব্যস্ত এখনও। সাদাত বাড়িতে নেই। অরিত্রিকা ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তার গাড়ি দেখতে ব্যস্ত। কেমন ব্যস্ততা দেখিয়ে এক গাড়িকে পিছু ফেলে নিজে গন্তব্যে ছুটে চলেছে। যানবাহনে ভরপুর রাস্তাঘাট, মানুষও প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থানে যাচ্ছে। কি দ্রুততার সহিত জীবনচক্র চলছে। সকাল 10টা বেজে গেছে। আজ আকাশ মেঘলা। মেঘলা আকাশে মেঘগুলো তুলোর ন্যায় উড়ে যাচ্ছে। দেখতে মন্দ লাগছে না। শীতল বাতাস বইছে। রোদেরও তেমন দেখা মিলছে না। হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। প্রকৃতি আসলেই মন ভালো করে দেয়। আজও বৃষ্টি নামবে ভাবতে অরিত্রিকা লম্বা শ্বাস টেনে নিল। এই তো 1.5 মাস আগেও বৃষ্টি হয়েছিল। সময়টা অনেক কষ্টকর ছিল। সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল সে। আচ্ছা, সারান ভাইকে সে জ্বরের ঘরে কী বলেছিল তা আজও সারানের থেকে উদ্ঘাটন করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সারান বিষয়টা এড়িয়ে গেছে। অরিত্রিকার চুলগুলো হালকা বাতাসে নড়ছে। গভীর ভাবনাতে মত্ত আছে। সারান আজ ব্যস্ত তার বন্ধু মহলের সাথে। সকলে আজ আড্ডায় মজেছে। এতদিনের নানা জমে থাকা কথা নিয়ে যেন আড্ডা জমে উঠেছে। সাদাত ভার্সিটিতে গিয়েছি কিছুক্ষণ আগে। কিছুদিন পরে পরীক্ষাতে ক্লাস মিস দেওয়া যাবে না। অরিত্রিকা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের সাথে জয়েন হও। অরিত্রিকা মনের কণ্ঠস্বর শুনে তো ঋতুবেগে পেছনের দিকে তাকালো। মন একা নয়, রায়ও আছে। অরিত্রিকা সংকোচ নিয়ে বলল, ফ্রেন্ডরা মিলে সকলে আড্ডা দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কী করব? মন বলল, আমাদের সাথে আড্ডা দিবে। অরিত্রিকা বলল, আপনারা সকলে আড্ডা দিন, আমি এখানেই ঠিক আছি। রায় তখনই গম্ভীর কণ্ঠে বলে উঠল, বড়দের কথা শুনতে হয়। আমরা তোমার অনেক সিনিয়র, আর আমাদের কথা শুনছো না? অরিত্রিকা ভরকে গেল। রায় অরিত্রিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাদের আপু বলেছ, অথচ আপুদের সাথে আড্ডা দিতে সংকোচ করছো? এটা কেমন কথা? অরিত্রিকা আসলে লজ্জা সংকোচের কারণে সবার সাথে কথা আড্ডা দিতে যায়নি। যতই হোক তার থেকে বড় বলে কথা। ছোট হয়ে বড়দের আড্ডা মহলে থাকা দৃষ্টিকটু দেখায়, তাই দূরে দাঁড়িয়েছিল। সারহান, প্রিহাল, ইফাত নিজেদের মাঝে কথা বলছে। সারহান নিজে ইলেকশন করবে, তাও আবার এমপি পদে, এটা শুনে সকলেই আশ্চর্যিত হয়েছে। আজই সারহান তাদের জানালো, এই নিয়ে 3 বন্ধু আলাপ শুরু করে দিয়েছে। মন, রায়, অরিত্রিকা 3 জনে সারহানদের কাছে আসলো। দেখলো 3 জনের রাজনৈতিক আলাপে ব্যস্ত। রায় বিরক্ত হয়ে বলল, তোদের এসব রাজনৈতিক আলাপ বাদ দে। 3 জনে থেমে গেল তখনই। 3 জনই রায়ের দিকে তাকালো। সারহান রায়ের কথায় তাকালেও তার দৃষ্টি আটকালো অরিত্রিকার দিকে। কাঁচুমাচু ভঙ্গিতে মনের পাশে দাঁড়িয়ে আছে। মন বলল, এতক্ষণ এত বকবক করলে ভুলে গেছিস আমাদের সাথে অরিত্রিকা আছে? বেচারা মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। অরিত্রিকা মনের কথা বিরোধিতা করে বলল, না না, আমি মন খারাপ করিনি, এমনিই দাঁড়িয়েছিলাম। প্রিহাল বলল, সত্যি মন খারাপ করনি তো? আসলে অনেক দিন পর সারানের সাথে সামনাসামনি আবার দেখা হলো, তাই কথায় এতটাই ব্যস্ত ছিলাম, তোমার কথা আমাদের মনেই ছিল না। অরিত্রিকা ধীরে বলল, আমি কিছু মনে করিনি ভাইয়া। প্রিহাল মনকে বলল, দেখেছিস অরিত্রিকা মন খারাপ করেনি। মন প্রিহালকে মুখ বাঁকালো। রায় সবার উদ্দেশ্যে বলল, গাইস, আমি ভেবেছি আজ বিকেলে আমরা আমাদের ভার্সিটিতে ঘুরতে যাব সকলে মিলে। আমাদের সাথে যোগদান করবে সাদাত, অরিত্রিকা আর ইষ্টা। অনেক মজা করব। সারানের প্রস্তাবটা পছন্দ হলো। সে বলল, ঠিক আছে, যাওয়া যায়। ইফাত আর প্রিহালও দ্বিমত করলো না। তারাও রাজি হয়ে গেল। সারান আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে বলল, আবহাওয়া খারাপ, হয়তো বৃষ্টি হবে, তোরা ভেতরে যা। সারানের কথা শুনে সকলেই খেয়াল করলো, আসলে অন্ধকার হয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বাতাসের বেগও বেড়েছে। সারানের বন্ধুমহল আর দেরি করলো না। ছাদে দ্রুত পায়ে ছুটল নিচে। সারা নিচে যাবে, তখন দেখলো অরিত্রিকা এখনও ছাদে দাঁড়িয়ে আছে। সে আর না গিয়ে অরিত্রিকার কাছে আসলো। অরিত্রিকা সারহানকে পাশে এসে দাঁড়াতে দেখে কিছুটা চমকে গেল। সারহান ভরাট কণ্ঠে শোধালো, আজও কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে। সারহান প্রজ্ঞার দৃষ্টিতে অরিত্রিকার পানে চাইল। অরিত্রিকাকে কেমন উদাস মনে হচ্ছে। সারহান কিছুটা বিচলিত ভাব অনুভব করলো নিজের মাঝে।
চিন্তিত হলো সে। সারান বিচলিত ভাব বুঝতে না দিয়ে বলল, কি হয়েছে? অরিত্রিকা সারানের দিকে তাকালো, বলল, জানি না, কিছু ভালো লাগছে না, অস্থির লাগছে খুব। সারান অরিত্রিকার কথা শুনে নিজ হাতের উল্টো পাশে দিয়ে অরিত্রিকার কপাল ছোঁয়ালো। তাপমাত্রা স্বাভাবিক। সারান হঠাৎ কপালে হাত ঠেকানোতে অরিত্রিকা চমকে উঠল। তার শরীর শিরশির করে উঠল। সে এক ধাপ পিছিয়ে গেল। সারান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, জ্বর আসেনি তো, তাহলে কি মন খারাপ? অরিত্রিকা উত্তর দিল না। সারান শাসনের সুরে বলল, আজ মন খারাপ থাকলেও বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকবার কি হয়েছিল মনে আছে? অরিত্রিকা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল, সারান কিছুটা মজার ছলে বলল, তোর জ্বরের কারণে কিন্তু তোর মনের আশা পূরণ হয়েছে। অরিত্রিকা অবুঝ কণ্ঠে বলল, কিভাবে? সারান অদূর আকাশে তাকে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, কারো ভালোবাসার মানুষকে হারানোর আহাজারি শুনেছিলাম। ভালোবাসার গোপন অনুভূতির নাগাল পেয়েছিলাম। আমার মরুভূমির ন্যায় শুকনো হৃদয়ে প্রথমবারের মতো বৃষ্টি নেমেছিল। বিচলিত হয়েছিল মন। তবে তার আহাজারি কষ্টে জর্জরিত কথাগুলো ভালোবাসার মানুষটিই শুনেছিল। সময়টা বর্ষাকাল। মেঘাচ্ছন্ন আকাশ। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে ধরণী। পরন্ত বিকেল, কিন্তু বোঝার উপায় নেই। সাদা ধূসর মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আসছে। ঝমঝমে বৃষ্টি নামার আগে মানুষজন নিজেদের বাড়ির পথে পা বাড়াচ্ছে। বৃষ্টিস্নাত শহরের পরিবেশ মনোমুগ্ধকর। শীতল, আরামদায়ক আবহাওয়া। বৃষ্টিপ্রেমীদের জন্য বৃষ্টি বিলাসের দারুণ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে বসে আছে সারহান। তার সাথে সাদাত, অরিত্রিকা, ইষ্টা আর সারহানের বন্ধু মহল উপস্থিত। সকলে মন খারাপ করে বসে আছে, কারণ বৃষ্টি। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে কাঠ ফাটা রোদের দেখা মিলেছিল। বিকেলেও তাদের বেরোনোর সময় বৃষ্টি ছিল না। আবহাওয়া স্বাভাবিক ছিল, তাই সকলে মিলে ঘুরতে এসেছে। ভার্সিটিতে অল্প কিছু জায়গায় ঘোরা শেষ করতে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছিল। উপায়ান্তর না পেয়ে সকলে রেস্টুরেন্টে এসে বসেছে। রাতে ডিনার শেষ করে তারপর সকলে বাড়ি ফিরবে। আজ আর ভার্সিটিতে আঙ্গিনায় বসে আড্ডা দেওয়া হলো না। স্মৃতিচারণ করা হয়ে উঠল না তাদের। অরিত্রিকা, ইশরা, মন আর রাই রেস্টুরেন্টের পূর্ব দিকের একটা টেবিলে বসেছে। সেখানেতে থাই গ্লাস ভেদ করে স্পষ্ট ভার্সিটির মেইন গেট দেখা যাচ্ছে। তার পাশের টেবিলে বসছে সারহান, সাদাত, প্রিহাল আর ইফাত। এখনও খাবার কিছু অর্ডার করা হয়নি। সারহান ওয়েটারের জন্য অপেক্ষা করছে। কিছুটা সময় যেতে ওয়েটার অরিত্রিকা টেবিলে কে কী খাবে তার অর্ডার নিতে শুরু করলো। অরিত্রিকা ইষ্টার সাথে কথা বলছি। অনেক দিন পর দুজন একসাথে হয়েছে। পেটে অগণিত কথা জমে আছে। তা দুজনে আদান প্রদানে ব্যস্ত। মন ওয়েটারকে বলল, আমাদের 4 জনের জন্য কোল্ড কফি আর চাউমিন। ওয়েটার তা লিখে নিয়ে সারানের টেবিলে গেল অর্ডার নেওয়ার জন্য। সারান নিজেদের পছন্দসই খাবার অর্ডার করে ওয়েটারকে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ওই টেবিলে 3টা কোল্ড কফি আর একটা হট কফি দিবে। ওয়েটার ভরকে গিয়ে বলল, কেন স্যার? ওনারা তো 4টা কোল্ড কফি অর্ডার করেছেন। ওয়েটারের কথা শুনে অরিত্রিকা সহ সকলে সারানের দিকে তাকালো। উচ্চস্বরে কথা বলা সকলেই কৌতূহলী হলো সারানের এমন ব্যবহারে। মন কৌতূহলবশত প্রশ্ন করল, কোনো সমস্যা? হট কফি অর্ডার কেন করছিস? কে খাবে? সারান উত্তর দিল, অরিত্রিকার জন্য অর্ডার দিয়েছি। ঠান্ডা পানীয় কিছু খেলে অসুস্থ হয়ে পড়বে। মন বলল, অরিত্রিকা তো কিছু বলেনি, তখন আমিও জানতাম না। দেখছিলি না, কথা বলা ব্যস্ত ছিল। সারান আর কিছু বলল না। মনোযোগী হলো প্রিহাল আর ইফাতের সাথে কথা বলায়। সাদাদের তো পেটে গুড়গুড় করছে। রাতে যে কথাগুলো শুনেছে এখনও তার মাথায় সেগুলোই গোল গোল ঘুরছে। সারা রাত এগুলোই ভেবেছে সে। কতদিন কথাগুলো চেপে রাখবে সে? ভেবেই লম্বা শ্বাস নিল সে। অরিত্রিকা সারানের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তার ঠান্ডা জাতীয় কিছু খেলে সমস্যা হয় আগে তো কখনো সে বলেনি। তবে জানলো কি করে? জানলেও আগে তো অনেকবার সারানের সামনে আইসক্রিম খেয়েছে। তখন তো একবারও নিষেধ করেনি আইসক্রিম খেতে। আজ তবে হঠাৎ নিষেধ করছেন কেন? অল্পতে অরিত্রিকা চিন্তিত হলো। তবে এতটুকু কেয়ার করেছে ভাবতে মন ভালো লাগা সিক্ত হয়ে উঠল। ভালোবাসার মানুষটির অল্প খেয়াল রাখা তাকে আবেশিত করে তুলেছে। ইস, কল্পপুরুষটি কবে যে তার হবে? অল্প অল্প যত্ন ভালোবাসায় কবে যে সিক্ত হবে সে? সকাল হতেই নানা ভাবনায় বিভোর সে। আজ ছাদে সারহানের হেয়ালিপূর্ণ কথা অরিত্রিকা এতটুকু বুঝেছে, সে হয়তো জ্বরের ঘরে সারহানকে কিছু একটা বলেছিল। সে কি তার মনে জমে থাকা অনুভূতি সারহান ভাইয়ের কাছে নিজের অজান্তে বলে দিয়েছিল? সকাল থেকে মনে করার চেষ্টা করছে সেদিন রাতে কি হয়েছিল। কিছুতেই মনে করতে পারছে না। সে তার অব্যক্ত ভালোবাসার কথা বলে দিলেও সারহান ভাই এতটা স্বাভাবিক কেন ছিল? এই সম্পর্কে কিছুই বলেনি তাকে। ইষ্টা অরিত্রিকাকে গভীর ভাবনায় মত্ত দেখে বলল, এই অরিত্রিকা, কি হয়েছে বলতো? সেই দুপুর থেকে দেখছি এমন চুপচাপ আছিস। অরিত্রিকা ইষ্টার দিকে তাকালো। ভাবুক সুরে বলল, আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। ইষ্টা আগ্রহী হয়ে বলল, কি? আমার মনে হয় সারহান ভাই আগে থেকে জানতো আমি তাকে ভালোবাসি। ইষ্টা চমকে উঠে বলল, এসব কি বলছিস? কিভাবে জানলো?
অরিত্রিকা সেই সময়ে ডুবে গিয়ে আওড়ালো, মনে আছে সারান ভাই আর ইফা আপুর বিয়ের কথা শুনে মন খারাপ করেছিল, তাই বৃষ্টিতে ভিজেছিলাম। এতে কি ধুম জ্বর এসেছিল। সেদিন নাকি সারান ভাইকে জ্বরের ঘরে কোনো কথা বলেছিলাম। হয়তো সারান ভাইকে আমার গোপনে আগলে রাখা তাকে ঘিরে অনুভূতির কথা বলেছিলাম, তাই উনি জেনে গেছেন। অনেকবার জানতে চেয়েছি আমি সেদিন কী বলেছিলাম, কিন্তু উনি তো খোলাসা করেননি। আজ ওনার সকালে বলা কথায় মনে হলো হয়তো উনি বুঝেছিলেন আমার মনেও ওনার জন্য প্রণয়াভূতি আছে। ইষ্টা কপাল চাপড়ে বলল, আমি তো তোদের কাহিনী কিছুই বুঝি না। একজন ভালোবাসা প্রকাশ করে আর আরেকজন দেখেও না দেখার ভান করে থাকে। এসব কাহিনী আর কতদিন চলবে তোদের? একটা কাজ করি, মামুকে বলি তুই সারহান ভাইকে ভালোবাসিস, দুজনকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। অরিত্রিকা চোখ রাঙিয়ে বলল, একদম এসব বলতে যাবি না, বাবা জানলে নতুন করে ঝামেলা হবে বাড়িতে। আমি চাই না এমন কিছু হোক। ইষ্টা বলল, তাহলে আর কি, সারহান ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাক। সারহান ভাই যে মানুষ, আমার মনে হয় না তার মনে তোর জন্য ফিলিংস থাকলেও তা প্রকাশ করবে। অপেক্ষা করতে করতে না বুড়ি হয়ে যাস। ইষ্টা সঠিক কথা বলেছে। অরিত্রিকা জানে সারহান কখনো নিজের মনের কথা কাউকে বলে না। সে সারহানের প্রতি বিরক্ত হলো। সেও আর ওই যন্ত্র মানবকে কিছু বলবে না। নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করা একদম ভুল হয়েছে তার। মন অরিত্রিকা আর ইষ্টার দিকে খেয়াল করে দেখলো দুজনে ফিসফিসে অনেকক্ষণ ধরে কথা বলছে। রায়ও খেয়াল করেছে, তবে কিছু বলেনি। হয়তো গোপন কোনো কথা বলছে। সে আর মনও তো ভার্সিটি লাইফে ক্লাসরুমে স্যারকে লুকিয়ে কত কথা বলেছে। ভাবতেই আবেগী হলো সে। সময় কেন এত দ্রুত চলে যায়? সুন্দর মুহূর্তে কি আটকে রাখার কোনো উপায় নেই? থাকলে হয়তো জীবনের সেরা মুহূর্তগুলো আটকে রাখা যেত। মন চোখ ছোট ছোট করে বলল, তোমরা দুজনে কি এমন গোপন কথা বলছো যে আমাদের বললে প্রবলেম হবে? অরিত্রিকা আর ইষ্টা কথা থামিয়ে একে অপরের দিকে তাকিয়ে মেকি হাসলো। অরিত্রিকা আমতা আমতা করে বলল, আপু তেমন কিছু নয়। মন ভ্রু বাঁকিয়ে বলল, সত্যি তো? কিছু লুকাচ্ছ না তো? না না, কিছু লুকায়নি। তাহলে বলো দুজনে কি বলছিলে, আমরাও একটু শুনি। অরিত্রিকার মুখখানা ছোট হয়ে গেল। সে অস্বস্তি নিয়ে তাকালো মন আর রায়ের দিকে। কি উত্তর দিবে সে? ইষ্টা অরিত্রিকার অস্বস্তি ভাব বুঝতে পারল। ইষ্টা হাসার ভান করে বলল, আরে আপু, অরিত্রিকা তো তার বয়ফ্রেন্ডের কথা বলছিল আমায়। ওর বয়ফ্রেন্ড নাকি ওকে ইদানিং ইগনোর করছে, তাই না অরিত্রিকা? মন আর রায় হতবাক হয়ে তাকালো অরিত্রিকার দিকে। তাদের বিশ্বাস হচ্ছে না অরিত্রিকার বয়ফ্রেন্ড আছে। অরিত্রিকার বয়সে তারা বিএফ কি কিছুই বুঝতো না। অরিত্রিকা চোখ বড় বড় করে ফেলল। ইষ্টা সবার সামনে কি বলল? এভাবে ভাসিয়ে দিল। এখন নিশ্চয়ই জানতে চাইবে তার বিএফকে। উফ, ঝামেলা তার পিছু ছাড়ে না কেন? রায় হতবাক হয়ে শুধালো, তোমার বয়ফ্রেন্ড আছে অরিত্রিকা? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। মনও তাল মিলিয়ে বলে উঠল, আমারও। ইষ্টার এতক্ষণ মনে ছিল না এখানে সারহান ভাই উপস্থিত আছে। মনে পড়তে জিভে কামড় দিল। কী বলে ফেললো সে? ইষ্টা সারহানের দিকে তাকালো। দেখলো সারহান কপাল কুঁচকে তাদের দিকেই তাকিয়ে আছে। সে ভীত হয়ে চোখ সরিয়ে নিল। ভয়ে ঢোক গিলতে লাগলো। অরিত্রিকা সুযোগ পেয়েছে। এই সুযোগে সারহান ভাইকে একটু জ্বালাতে পারবে। তাকে পাত্তা দেয় না। এবার কিভাবে শিক্ষা দিতে হয় সে দিবে। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তিতে বলল, আপু আছে তো। উপস্থিত সকলে বিস্মিত হলো। অরিত্রিকা চোরা চোখে পাশের টেবিলে তাকালো। সারহান জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। চোয়াল শক্ত, মুখে গম্ভীর ভাব আরও ফুটে উঠেছে। মনে হচ্ছে চোখ দ্বারা ভস্ম করে দিবে তাকে। সে ওই দৃষ্টিতে পাত্তা দিল না। সাদাত অরিত্রিকার কথা শুনে হা হয়ে গেছে। এই মেয়ের বয়ফ্রেন্ড কোথায় থেকে টপকালো হঠাৎ? তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মন স্বাভাবিকভাবে বলল, এই বয়সে বয়ফ্রেন্ড থাকতেই পারে, তো তোমার বয়ফ্রেন্ড কি করে? অরিত্রিকা মৃদু হেসে বলল, আপাতত পড়াশোনা শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত। মন মজার ছলে বলল, বাহ, রাজনীতিবিদ। এই শোনো, রাজনীতি করা ছেলেকে সহজে বিশ্বাস করো না। একটু বাজিয়ে দেখো, ওদের আবার ক্যারেক্টারে প্রবলেম হয়। অরিত্রিকা সারানের দিকে তাকে লাজুক হেসে বলল, আপু, উনি অনেক ভালো। ওনার ক্যারেক্টার একদম সোনার মতো ঝকঝকা, কোনো খুঁত নেই। রায় অরিত্রিকাকে লাজুক হাসতে দেখে বলল, ব্লাশ করছো? অরিত্রিকার লজ্জায় দু হাতে মুখ ঢাকল। সারহানের জ্বলন্ত চোখ নিভে এলো। শান্ত হলো সে। এক মুহূর্তের জন্য বক্ষের তাণ্ডব উঠেছিল যেন। অরিত্রিকার মুখে বিএফের কথা শুনে প্রচণ্ড রেগে গিয়েছিল সে। মেয়েটা যে তাকে জ্বালিয়ে মারছে। ইনিয়ে বিনিয়ে সকলের সামনে তাকে বিএফ স্বীকার করলো। সে বুঝতে পেরেছে ইচ্ছে করে অরিত্রিকা কথাগুলো বলেছে। এই মেয়ে তার অতিবাহিত রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজও বোধহয় দু চোখে ঘুম আসবে না। ওয়েটার খাবার নিয়ে হাজির। 2 টেবিলে খাবারগুলো সার্ভ করে দিল। পরিবেশ স্বাভাবিক হয়েছে। তবে রায় আর মন মিটিমিটি হাসছে। অরিত্রিকা এতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোনো রকম লজ্জা আড়াল করে খেতে লাগলো। বাইরের আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে। এখন বৃষ্টি নেই বললেই চলে। সন্ধ্যা হয়ে এসেছে। হালকা অন্ধকারাচ্ছন্ন ভাব। হিম শীতল বাতাস বইছে চারিদিকে। অদ্ভুত প্রশান্তিকর পরিবেশ।
আজ অনেকটা নিরিবিলি ভার্সিটি এরিয়া। বৃষ্টি থাকায় তেমন মানুষ নেই। হালকা বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে পানি পানি হয়ে আছে। রাস্তার দুপাশে পানি জমেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ পুরো এরিয়া ঘুরেছে সারানেরা। চায়ের দোকানে চা খেয়েছে। বর্ষার সময় চা খেতে ভালোই লাগে। প্যারিস রোডে সাহারানদের জন্য অপেক্ষা করছে অরিত্রিকা, ইশরা, মৌন আর রাই। সারান প্রিয়াল আর ইফাত পরিচিত একজনের সাথে দেখা করতে গিয়েছে। সেখান হতে ফেরার সময় পার্কিং প্লেস থেকে গাড়িগুলো নিয়ে অরিত্রিকাদের সাথে নিয়ে বাড়ি ফিরবে। সাদাত তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে গিয়েছে। সাদাতের কয়েকজন ফ্রেন্ড ভার্সিটির হলে থাকে। অরিত্রিকার পা ব্যথা করছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। আজ কেন যে ঘুরতে এসেছিল? বৃষ্টির কারণে তেমন একটা ঘুরতে পারলো না। ছবিও তোলা হলো না। ভেবেছিল সবাই মিলে অনেক ছবি তুলবে, তাই সাদাতের ক্যামেরাও আনা হয়েছিল। বৃষ্টি এসে প্ল্যানে পানি ঢেলে দিল। মোনার রায় নিজেদের মাঝে কথা বলছে। অরিত্রিকা আর তাদের ডেকে বিরক্ত করলো না। অরিত্রিকা বিরক্তি নিয়ে ইশরাকে বলল, সারান ভাই আসতে দেরি আছে, চল সামনে থেকে একটু ঘুরে আসি। ইশরা বলল, কোথায় যাবি? অরিত্রিকা বলল, চল এমনি রাস্তায় হাঁটবো। অরিত্রিকা হাত ধরে টেনে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। এদিকটা অনেকটাই অন্ধকার। অরিত্রিকা নিজের হাতে থাকা ফোনে ফ্ল্যাশ অন করে নিল। রাস্তামুখী আলো তাক করে হাঁটতে লাগলো দুজনে। দুজনে হাঁটতে মোটেও খারাপ লাগছে না। হিমেল হাওয়া, ভেজা গাছপালা, মাটির গন্ধ উপভোগ করতে করতে দুজনে হেঁটে চলেছে। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছে অরিত্রিকা। অরিত্রিকার হঠাৎ মনে হলো পেছনে কেউ একজন আসছে। অনেকটা সময় ধরে অরিত্রিকা খেয়াল করছে কারো অস্তিত্ব, কারো পদধ্বনি টের পাচ্ছে সে। এখন সে শিওর হলো কেউ তো একজন আছে যে তাদের দুজনকে ফলো করছে। বেশ অনেকটা ভয় পেয়েছে, তবুও প্রকাশ করলো না। ইস্টার হাত টেনে দ্রুত হাঁটতে লাগলো। অরিত্রিকা হঠাৎ দ্রুত পায়ে যাচ্ছে দেখে ইস্টা বলে উঠল, আরে আস্তে যা, এমনভাবে টানলে তো রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়বো। অরিত্রিকা ধীরে বলল, আমার মনে হচ্ছে পেছনে কেউ একজন ফলো করছে। ইস্টা ভয় পেয়ে গেল। তাদের কে ফলো করবে? সে কি পেছনে তাকিয়ে দেখবে কেউ আছে কি নাকি? সে সাহস নিয়ে ঢোক গেলে পেছনে ভীতু চোখে তাকালো। তাকাতেই দেখলো কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচলো। ইস্টার বলল, পেছনেতে কাউকে দেখলাম না, চলে রাস্তা দিয়েই ফিরে যাই। অরিত্রিকা চট জলদি বলে উঠল, হুম, এদিক দিয়ে যাব না। যদি সত্যি ফলো করে তাহলে তো বিপদ আছে। আরেকটু গেলে বাম দিকে রাস্তা আছে, ওই দিকে দিয়ে যাব। ইশরা কিছুটা চিন্তা করে বলল, সারান ভাইকে কল কর। অরিত্রিকা যেন আশার আলো দেখল। সে বলল, ঠিক বলেছিস। অরিত্রিকা দাঁড়ালো। রাস্তার একপাশে মানুষের তেমন আনাগোনা নেই। স্থানটি নিরিবিলি বলা চলে। দুই পাশে আম বাগান থাকা নির্জন লাগছে। কেমন ভুতুড়ে পরিবেশ। অন্য সময় মানুষের ভরপুর থাকে, কিন্তু আজ বৃষ্টি হয়েছে তাই তেমন কেউ এদিকটা নেই। অরিত্রিকা ফোনের লক খুলে কল লিস্টটা ঘেটে সারানের নাম্বারে কল করতে যাবে, এমন সময় তার হাতে টান পড়ল। তার ফোন ছিটকে পড়ল রাস্তায়। অরিত্রিকা ভয় পেছনে তাকালো। দুজন দানবের মতো লোক বিশ্রী হাসি হাসছে। তাদের মধ্যে একজন অরিত্রিকার হাত শক্ত করে চেপে ধরেছে। ইষ্টাও ভয় পেয়ে দুজন বখাটের মতো মানুষকে দেখে কিছুটা পিছিয়ে গেল। দুজনই ভয়ে আতঙ্কে সিটিয়ে গেছে। অরিত্রিকার হাতে ব্যথা লাগছে। তার চোখ ছলছল করে উঠল। সে হাত ছাড়ানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু দানবের মানুষটি থেকে ছুটতে পারছে না। ইষ্টার ভয় লাগলেও সে সাহস সঞ্চয় করে দৌড়ে অরিত্রিকার হাত ছাড়াতে যাবে, এমন সময় আরেকটি লোক ইষ্টার হাত ধরে শক্তি প্রয়োগ করে ছুঁড়ে ফেলল বাগানের দিকে। ইষ্টা এক আম গাছের কাছে ছিটকে পড়ল। তার কপাল গিয়ে গাছের গোড়ায় থাকা ইটের টুকরোর সাথে সজোরে আঘাত লাগলো। মাথা ঘুরে উঠল তার। চোখের পলকে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো সে। চোখ ঘোলা হয়ে আসছে তার। অরিত্রিকা ইষ্টার অমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। হালকা আলোয় দেখা যাচ্ছে কপালে রক্তের ধারা। কিভাবে বাঁচাবে সে? নিজেদের বাঁচাতে চিল্লাতে এমন সময় লোকটি অরিত্রিকার মুখে রুমাল চেপে ধরল। অরিত্রিকা ছটফট করতে করতে একটু সময় পর ঢলে পড়ল রাস্তায়। এর মাঝেই কালো মাইক্রোবাস এসে থেমেছে। দুজন লোক আর দেরি করল না। অরিত্রিকাকে মাইক্রোবাসে তুলে গাড়ি স্টার্ট দিল। ইষ্টা মাটিতে পড়ে আছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়। চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। চিৎকার করার শক্তিটুকুও নেই তার মাঝে। ঘোলা চোখে অরিত্রিকাকে নিয়ে যাওয়া দেখল, কিন্তু সে অসহায় কিছু করতে পারল না। ভাবতে দুফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ল। ছটফট করতে করতে ধীরে ধীরে চোখ বুজে এলো তার। আজই বোধহয় সব শেষ। আর হয়তো কারোর সাথে দেখা হবে না। সেই মুহূর্তে হারিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন অতল গহীনে। অন্ধকারই পড়ে রইল ইষ্টার রক্ত আর কাদায় মাখা দেহখানা।